হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, ফার্স্ট ডিসেম্বরের যে সেকেন্ড অ্যান্ড থার্ড শিফট, তাতে তোমাদের যে টাইপের কোশ্চেন্স পড়েছে তার উপর বেস করে এক্সপেক্টেড কোশ্চেন্স আমি রেখেছি। আমি স্টার দেবো, তার মানে এটা বুঝে যাবে, ঠিক আছে? এটা স্টার। তো অম্ল ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে? দেখো, অম্ল মানে হচ্ছে তোমাদের অ্যাসিড, আর ক্ষার মানে হচ্ছে, বুঝতেই পারছো। তো যেমন ধরো তোমাদের যদি আমি বলি KOH, ঠিক আছে? KOH হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে তুমি বিক্রিয়া করাচ্ছ HCl এর, ঠিক আছে? এটা গাঢ় মানে খুব তীব্র অ্যাসিড, এটা মানে তীব্র ক্ষার, এটা কিন্তু ক্ষার, এটা ক্ষার আর এটা হচ্ছে তোমাদের অ্যাসিড। আমি যদি ইন্টারচেঞ্জ করে লিখেছি, এটা ক্ষার এটা অ্যাসিড, এটা HCl অ্যাসিড সবাই জানে। দুটোই কিন্তু গাঢ়, অর্থাৎ দুটোই কিন্তু বেশ তীব্র জিনিস। এদের মধ্যে যখন তোমাদের রিয়াকশান ঘটবে তখন যেটা হবে সেটা হচ্ছে KCl উৎপন্ন হবে, আর তার সঙ্গে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে H2O উৎপন্ন হবে তোমাদের। এই হচ্ছে তোমাদের ফান্ডা। বোঝাতে পারলাম আমি? আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা খুব কমন এক্সাম্পল, তোমরা সবাই জানো, NaOH। এটা সোডিয়াম হাইড্রক্সাইড, এটা পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা সোডিয়াম। দেখো, এন এর সঙ্গে OH আছে, এটা কে এর সঙ্গে OH আছে, কে মানে পটাশিয়াম। তো এদের মধ্যে যখন বিক্রিয়া হয় এবং HCl নিচ্ছি আমি, তখন যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NaCl এবং তোমাদের H2O উৎপন্ন হয়। তুমি দেখতে পাচ্ছ এই বিক্রিয়াগুলোকে বলা হয় নিউট্রিলাইজেশন রিয়াকশান। এটা নিউট্রিলাইজেশন রিয়াকশান কেন? নিউট্রিলাইজেশন রিয়াকশান কেন? কারণ এই বিক্রিয়াগুলো হচ্ছে প্রশমন বিক্রিয়া, মানে এই বিক্রিয়াগুলোতে না উৎপন্ন যে দ্রব্য হয় তাদের মধ্যে না অ্যাসিড থাকে, না কোনো ক্ষারীয় গুণাবলী থাকে তাদের মধ্যে, এবং এই লবণটা কিন্তু একটা প্রশম লবণ হয়। এই লবণটা কী হয়? একটা প্রশম লবণ বা সমিত লবণ বলা হয়, ঠিক আছে? এই লবণকে কী বলা হয়? প্রশম লবণ বা সমিত লবণ বলা হয়। দেখতে পাচ্ছ লবণ তো উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে কিন্তু জলও উৎপন্ন হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? শুধুমাত্র লবণ বা শুধুমাত্র জল নয়, লবণ ও জল বোথ, ঠিক আছে? যখন তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের মধ্যে বিক্রিয়া, তখন এটাই হয়। অ্যাকচুয়ালি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নয়, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের মধ্যে বিক্রিয়া হলেও এই জিনিসটাই অ্যাকচুয়ালি উৎপন্ন হয়, ঠিক আছে? তো অম্ল ক্ষারের বিক্রিয়ায় কিন্তু প্রশমন রিয়াকশন ঘটে এবং তাতে কিন্তু লবণ এবং জল উৎপন্ন হয়। পরেরটা চলো। দেখো, এই দাগ নম্বরের দিকে তাকাবে না, দাগ নম্বরটা আমি এলোপাথারি করে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমি আগে আনছি, ঠিক আছে? ঠিক আছে। তো বলছে কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ফ্লোজ থ্রু আ 2 ওহম রেজিস্টার ইন 10 মিনিটস, ফাইন্ড দ্য হিট এনার্জি। হিটের যে ফর্মুলা আমরা পাই, দেখো আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমরা 10-এর ফিজিক্সও কিন্তু পড়ছে, ঠিক আছে? সো 10-এর ফিজিক্স তো আমাদের কিন্তু করে যেতে হবে। I² RT, কারণ 10-এর ফিজিক্স ইম্পর্টেন্ট, তবেই না আমি এখানে এক্সপেক্টেড কোশ্চেন্সের মধ্যে ঢুকিয়েছি, ঠিক আছে? তো I² RT, তো I² কী আছে এখানে দেখো 5, তো 5 হবে এখানে। আর কী হবে আমাদের দেখো 2 ওহম, ঠিক আছে? টি কী হবে দেখো, এই টি কিন্তু তোমাদের মনে রাখবে সেকেন্ডে থাকে। তো টি এখানে 10 বাই এখানে কী হবে, সরি সেকেন্ড, এটা মিনিটে আছে, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী হবে 60 দিয়ে গুণ করতে হবে আমাকে, ঠিক আছে? এটা হবে তোমাদের 25 ইন্টু 2 মানে 50, আর এখানে 6×1=6। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 30,000। কী হবে তোমাদের এখানে 30,000 এত জুল। অ্যান্সারে কিন্তু 30 কিলো জুলও থাকতে পারতো, সেটাও কিন্তু অ্যান্সার হতো। এটা মানে কিন্তু 30 কিলো জুল। কেন? কারণ দেখো, যখন আমরা গ্রাম থেকে কেজিতে নিয়ে যাই তখন আমরা কি করি? আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? গ্রাম থেকে কেজিতে নিতে গেলে আমরা কি করি? গ্রামকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তবে এটা কেজিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? সেরকমই আমরা যখন জুল থেকে কিলো জুলে নিয়ে যাই তখন আমরা কি করি? জুলকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তখন এটা কি হয়ে যায়? কিলো জুলে কনভার্ট হয়ে যায়। ব্যাপারটা এক্স্যাক্টলি তাই। আবার এই থেকে এদিকে আসতে গেলে কী করবো? উল্টো করবো, অর্থাৎ গুণ করবো, ঠিক আছে? তো অ্যান্সার তো এখানে 30,000 জুলই হবে, বাট তো এইভাবেও কিন্তু ব্যাপারটা আসতে পারে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খসখসে গঠনের কারণ কী? দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কিন্তু আমি অনেক কোশ্চেন্স তোমাদের করিয়েছি এবং এটাও তোমাদের স্টার মার্ক, কেন বুঝে নাও। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যখন দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই টাইপের হয়। একটা গায়ে দেখেছি আমরা এরকম রাইবোজোম আটকে থাকে, ঠিক আছে? এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকে আমরা অমসৃণ বা খসখসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, ঠিক আছে? ERT লিখে দিচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো ERT। তো আমরা এটা কী বলি? যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি আমরা, ঠিক আছে? কেন বলি? কারণ এর গায়ে কী আটকে থাকে? রাইবোজোম। আর রাইবোজোম আটকে থাকার কারণেই এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তৈরি হয় তোমাদের প্রোটিন, আর সেই প্রোটিন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর মাধ্যমে কী হয়? কোষের বিভিন্ন জায়গায় যায়। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে তোমাদের রাইবোজোম। মনে রাখবে, অমসৃণ ছাড়াও মসৃণ বা স্মুথ ERT কিন্তু পাওয়া যায়। যে স্মুথ ERT কী করে? লিপিড বা ফ্যাট তোমাদের সংশ্লেষ করে, ঠিক আছে? এরা প্রোটিন সংশ্লেষ করে, এরা মেনলি ফ্যাট সংশ্লেষ করে, ঠিক আছে?
তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আর মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্টটা আছে তোমাদের ক্লাস 9-এর এনসিইআরটিতে, সেটা একবার ভালো করে পড়ো। ওই জায়গায় তোমাদের কিন্তু অন্য কিছু জিনিস দেওয়া আছে, যেমন এই লিপিড কী কাজে লাগে সেটাও দেওয়া আছে তোমাদের। যেমন তোমরা মনে রাখবে তোমাদের লাইসোজোমের যে উৎসেচক লাইসোজোম কিন্তু উৎসেচক সঞ্চয় করে, এটা আমি আগের দিনও বলেছিলাম। কিন্তু এই উৎসেচক তৈরি করে কিন্তু ইআরটি, ঠিক আছে? এই উৎসেচক কে তৈরি করে? ইআরটি কিন্তু তৈরি করে। কেমন ইআরটি? অমসৃণ ইআরটি কিন্তু তৈরি করে। এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, যেটা তোমাদের ক্লাস 9-এর যে এনসিইআরটি যে কোষের অধ্যায় আছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকের কাছে আশা করি আছে যারা মানে গ্রুপ ডি এক্সাম দিচ্ছ, ঠিক আছে? নেক্সট পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি পুংজনন অঙ্গের অংশ নয়? তোমরা দেখতে পাচ্ছ যে টেস্টিসও পুংজনন অঙ্গের অংশ, ভাস ডিফারেন্স এটাও পুংজননের অংশ, এপিডিডার্মিস এটাও পুংজনন তন্ত্রের অংশ, ইউরেথ্রা এটা পুংজনন তন্ত্রের অংশ, ঠিক আছে? এখানে অ্যান্সার হবে তোমাদের অল, বেসিক্যালি। ওকে, অল আর পুংজনন তন্ত্রের অংশ। আমার মনে হয় এর মধ্যে স্ত্রী জননতন্ত্রের কোনো একটা পার্ট ছিল, যেটা আমি কোশ্চেন্সে তোমাদের দেওয়া হয়নি, ঠিক আছে? স্ত্রী জননতন্ত্রের কোনো পার্ট ছিল। এবার যদি বলে স্ত্রী জননতন্ত্রের পার্ট কোনগুলো, দেখো স্ত্রী জননতন্ত্রের পার্ট হচ্ছে, যেমন তোমাদের জানো যে ইনফান্ডিবুলাম, যদি বলে ইনফান্ডিবুলাম যদি এখানে লেখা থাকে, তাহলে ইনফান্ডিবুলাম কিন্তু স্ত্রী জননতন্ত্রের পার্ট, ঠিক আছে? যদি বলে যেমন ধরো জরায়ুও তোমাদের স্ত্রী জননতন্ত্রের পার্ট। যদি বলে তোমাদের ফিলোপিয়ান নালিকা, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের কোথাকার পার্ট? স্ত্রী জননতন্ত্রের পার্ট। যদি বলে তোমাদের জরায়ু কোথাকার পার্ট? বা ইউটেরাস, হয়তো ইউরেথ্রার জায়গায় ইউটেরাস ছিল, ঠিক আছে? আমি এখানে তোমাদের ইউটেরাস, যেখান থেকে কোশ্চেন আমি তোমাদের ফ্রেম করেছি, ওখানকার কোশ্চেন্সে হয়তো ইউটেরাস ছিল, ঠিক আছে? জরায়ু, এইগুলো কিন্তু তোমাদের স্ত্রী জননতন্ত্রের পার্ট। একবার স্ত্রী জননতন্ত্রটা দেখিয়ে দিই চলো। দেখো এই পার্টটাকে খেয়াল করো, এখানেও তোমাদের এঁকে দিয়েছি, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে। দেখো এখানে রয়েছে তোমাদের ফিলোপিয়ান টিউব, আমি একটু তোমাদের কালো কালি নিয়ে নিই। দেখা যাচ্ছে ফিলোপিয়ান টিউব, কোনটা ফিলোপিয়ান টিউব? এই পুরোটাই হচ্ছে ফিলোপিয়ান টিউব। ফিলোপিয়ান টিউবের 3টে অংশ হয়। একটা হচ্ছে তোমাদের যে অংশটা ডাইরেক্ট জরায়ুর সঙ্গে যুক্ত থাকে, এই অংশটাকে বলা হয় ইস্থমাস, ঠিক আছে? ঠিক তার আরেকটু যে ব্যাকা অংশ থাকে, এই অংশকে বলা হয় অ্যাম্পুলা। তার আরেকটু নিচে থাকে তোমাদের ইনফান্ডিবুলাম। আর এই যে হলুদটা, এটা দেখতে পাচ্ছি ওভারি, আর এই ওভারি থেকে যখন ডিম উৎপন্ন হয়, সেই ডিমটাকে ক্যাচ করে কে? ফিমব্রাই হচ্ছে ঝালুর টাইপের অংশ, তো একদম লাস্ট থেকে তোমাদের ফিমব্রাই। তো ইস্থমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, ফিমব্রাই, এই 3-4টে অংশ হচ্ছে, মেজরলি এখানে 4টে অংশ। এই 4টে অংশ ফিলোপিয়ান টিউবের অংশ, ঠিক আছে? ফিলোপিয়ান টিউবের ওপরে এরকম জায়গাটা জরায়ুর ফোলা অংশ থাকে, একে বলা হয় ফান্ডাস। অনেকে ইউটেরাইন ফান্ডাস বলে, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফান্ডাস। আর এই যে বড় গহ্বর দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইউটেরাস, যেটাকে আমরা বলি মাতৃগহ্বর, যেখান থেকে আমরা সবাই একটা সময় ছিলাম এবং জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসেছি। এবং এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলি? এই পুরো পার্টটা তাহলে বুঝতে পারছি, এদিকে যে এদিকে একই হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের ডিম্বাশয়। আচ্ছা, আমাদের যে তোমাদের জরায়ু হয়, এর কিন্তু 3টে কিন্তু তোমাদের কি থাকে? পর্দা থাকে। একদম ভিতরে যে পর্দা তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? এন্ডোমেট্রিয়াম, এই ভিতরের যে পর্দা, এই যে অংশ, এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। বেসিক্যালি মনে রাখবে, এন্ডোমেট্রিয়ামই ভেঙে কিন্তু জরায়ু দিয়ে বেরোয়, এবং যেটাকে বলা হয় মাসিক নর্মালি। এবং তার নিচে থাকে মায়োকার্ডিয়াম, ঠিক আছে? একদম উপরে থাকে তোমাদের মায়োমেট্রিয়াম, একদম উপরে থাকে পেরিমেট্রিয়াম, ঠিক আছে? তো 3টে পার্ট থাকে। এন্ডো হচ্ছে ভিতরে, তারপরে মাঝখানে থাকে মায়ো কিন্তু তোমাদের পেশিবহুল অঞ্চল। সন্তান জন্ম দেওয়ার সময় যখন ছন্দবদ্ধ সংকোচন প্রসারণের ফলেই তো শিশু বেরিয়ে আসে, এবং সেটা কিন্তু এই মায়োমেট্রিয়ামের মাধ্যমেই হয়। আর লাস্টে থাকে পেরিমেট্রিয়াম। এই 3টে তোমাদের পার্ট কিন্তু থাকে, ঠিক আছে? মানে এর তোমাদের যে গাত্রদেশ থাকে তার। আচ্ছা, একদম নিচে তোমরা জানো যে সার্ভিক্স থাকে। সার্ভিক্স হচ্ছে জরায়ুর সেই পার্ট যেটা ভ্যাজাইনার সঙ্গে বা গুহ্য দেশের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে? আর একটু যদি নিচে আসো, সেখানে তো আমরা পাবো ভ্যাজাইনা, যাকে শুদ্ধ বাংলায় গুচ্ছদেশ বলা হয়। এই হচ্ছে তোমাদের টোটাল পুরো পার্টটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ চিত্রে, ঠিক আছে? চলো এবার নেক্সট আমরা পরের যে কোশ্চেন্স আছে সেখানে যাব। এটা একটু দেখে রেখো, বা কারণ মেল ইম্পর্ট্যান্ট হচ্ছে, তো ফিমেলও ইম্পর্ট্যান্ট ডেফিনেটলি হচ্ছে তার সাথে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কোনো বস্তুর গতি যদি দ্বিগুণ হয়, ঠিক আছে? গতি যদি তোমাদের দ্বিগুণ হয়, তাহলে তার গতিজ শক্তিতে কী পরিবর্তন আসবে? দেখো গতিজ শক্তি মানে হচ্ছে কেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি। তার যে ফর্মুলা সেটা হচ্ছে 1/m/v², ঠিক আছে? তার মানে দেখো গতিজ শক্তি v² ফর্ম্যাটে থাকে। গতিজ শক্তির সাথে মাসের সম্পর্ক সমানুপাতিক হয়, আর গতিশক্তি কিন্তু তোমাদের যে ভি থাকে তার স্কোয়ারের অনুপাতে কিন্তু সমানুপাতিক হয়। তার মানে গতিশক্তি ডবল, যদি ভি ডবল হয়
V1 থেকে 2 হচ্ছে, তাহলে গতিশক্তি কী হবে 1 থেকে 4 হয়ে যাবে, কারণ 1 স্কোয়ার হচ্ছে 1 আর 2 স্কোয়ার হচ্ছে তোমাদের 4, ঠিক আছে। তো অ্যান্সার কী হবে 2 স্কোয়ার তোমাদের কি 4, তার মানে এখানে 1:4 আমাদের এখানে আসবে। তো অ্যান্সার আমাদের কী হবে যে 4 গুণ হয়ে যাবে। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখান থেকে প্রশ্ন দেয়। কাইনেটিক এনার্জির সঙ্গে কিন্তু ভরবেগেরও সম্পর্ক আছে, সেটাও তোমাদের আমি কিন্তু আমাদের যে পেড আছে তাতে কিন্তু আমি খুব ভালো করে করেছিলাম যে কাইনেটিক এনার্জির সঙ্গে মানে পি অর্থাৎ ভরবেগের কী রিলেশন, দারুণ রিলেশন কিন্তু পাওয়া যায়। আর আমি তোমাদের ফ্রিতেও এটা করিয়েছি, কিছুদিন আগেরই ভিডিও দিয়েছিলাম, তোমরা সার্চ করবে জেনারেল সায়েন্সের যে প্লেলিস্ট আছে নভেম্বর বলে লেখা আছে, দেখো জেনারেল সায়েন্স নভেম্বর 2025, জেনারেল সায়েন্স প্র্যাকটিস সেট নভেম্বর 2025 এরকম সামথিং বলে এই রিসেন্ট প্লেলিস্ট করা আছে। ওর মধ্যে গেলে তোমরা এই মাসে পরীক্ষার ঠিক আগে আর পরীক্ষা চলার পরে শুরু হওয়ার পরে আমি যে পুরো যে ভিডিও দিচ্ছি সব ওই প্লেলিস্টে গিয়ে তোমাদের অ্যাড হচ্ছে, ঠিক আছে। ওকে চলো নেক্সট আমরা পরেরটা যাব। পরের প্রশ্ন বলছে আমাদের শরীরে কিডনি কোথায় অবস্থান করে, এটাও স্টার্ট, আগেরটাও স্টার্ট ছিল। হোয়ার আর দ্য কিডনিস লোকেটেড ইন হিউম্যান বডি, অন্ত্রের দুই পাশে, পেটের দুই পাশে, মেরুদণ্ডের দুপাশে, হৃৎপিণ্ডের দুই পাশে। এনসিইআরটিতে এক্স্যাক্টলি কী লেখা আছে চলো একবার আমরা দেখে নিই। এখানে এক্স্যাক্টলি কী বলেছে দেখো, বলেছে মানুষের রেচনতন্ত্রটি একজোড়া বৃক্ষ, একজোড়া গবনি, একটি মূত্রাশয় এবং একটি মূত্রনালী নিয়ে তৈরি, ঠিক আছে। দেখো গবনি হচ্ছে তুমি যখনই মূত্রথলি থেকে তোমাদের মূত্র আসে সেটাকে আমরা বলি গবনি, ঠিক আছে। তো মূত্রাশয় এবং মূত্রনালী নিয়ে তৈরি। তো মানুষের উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে কিন্তু প্রতি পাশে একটি করে কিন্তু বৃক্ক অবস্থান করে, ঠিক আছে। মেরুদণ্ডের ঠিক দুপাশে তোমাদের বৃক্ক অবস্থান করে, এই হচ্ছে তোমাদের বৃক্কের অবস্থান, দেখতে পাচ্ছ। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি যে মূত্রনালী আর গবনির মধ্যে পার্থক্য আছে। মনে রাখবে যে এইটা হচ্ছে আমাদের মূত্রথলি, মূত্রথলি থেকে তোমাদের যে পথে তোমাদের মূত্র বেরিয়ে আসে তাকে আমরা বলি মূত্রনালী। কিন্তু এই যে তোমাদের দেখতে পাচ্ছ যে বৃক্ক থেকে মূত্রথলিতে যে পথে তোমাদের আসে, মূত্র আসে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে গবনি। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, কি বললাম আমি, বৃক্ক থেকে যে পথে মূত্রথলিতে তোমাদের মূত্র আসে তাকে আমরা বলি গবনি। এটা বাম দিক, এটা ডান দিক। তোমরা বলেছো এটা তো আমাদের ডান দিক, দেখো যে মানুষটাকে দেখছি তার রেসপেক্টে এটা বাম দিক হয়ে যায়, ওই জন্য এটা বাম গবনি লেখা আছে, ঠিক আছে। আর এই ছবিটাকে একটু ভালো করে দেখবে, পরের শিফটে হয়তো এই ছবি দিয়েও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই নীলটা হচ্ছে ভেনা কাভা অর্থাৎ তোমাদের মহাশিরা হচ্ছে, ওকে। আর এইটা হচ্ছে তোমাদের আয়োটা অর্থাৎ মহাধমনী। এই যে এইটা, এই যে লাল লাল অলওয়েজ মনে রাখবে বিশুদ্ধ রক্ত পরিবহন করে অর্থাৎ মহাধমনী অর্থাৎ আয়োটা। আর নীলটা হচ্ছে তোমাদের ভেনা কাভা বা মহাশিরা, অ্যাকচুয়ালি এটা নিম্ন মহাশিরা, যাই হোক। তো এখানে দেওয়া নেই ইনফেরিয়ার ভেনা কাভা, এটা সুপিরিয়ার ভেনা কাভা থাকে যেটা মস্তিষ্ক থেকে রক্ত আমাদের হৃৎপিণ্ডে নিয়ে যায়, সেটা বাদ দাও, এখানে লেখা নেই যখন। আর এই যে এটা থলে, এটাকে বলা হয় আমরা মূত্রথলে। তো থলে থেকে মূত্র বেরিয়ে আসে মূত্রনালী দিয়ে, কিন্তু বৃক্ক থেকে আমাদের মূত্রথলেতে যায় কিন্তু সেটা গবনি দিয়ে যায়, এই পার্টটা খেয়াল রাখবে। আর কি বললাম আমি যেমন যে মেরুদণ্ডের দুপাশে কিন্তু কি হয় আমাদের বৃক্ক অবস্থান করে, ওকে। চলো এবার আমরা ওখানে যাব। তো একদম দেখতে পাচ্ছি অ্যান্সার এখানে কী হবে, মেরুদণ্ডের দুই পাশে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বোথ সাইড অফ দ্য স্পাইনাল কলাম। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, সাদা আলো প্রিজমে পড়লে 7টা রঙে ভেঙে যায়, এই ঘটনাকে কি বলা হয়। দেখো সাদা আলো যখন প্রিজমের ওপর পড়ে তখন সেটা কী হয় 7টা বর্ণে, বিভিন্ন বর্ণে ভেঙে যায়। এই যে ঘটনা এটাকে আমরা কি বলি, ডিসপারশন বলি, ঠিকই বলি আমরা ডিসপারশন। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এনসিইআরটিতে ডিসপারশন বলা আছে বা বলা আছে বিচ্ছুরণ, ঠিক আছে। কিন্তু তোমাদের রেল কীভাবে বাংলা করবে সেটা রেলই জানে, তো এখানে বিবর্তন বলে লিখে দিয়েছে, বাট অ্যান্সার হচ্ছে তোমাদের ডিসপারশন। এই ইংলিশটাকে একবার দেখে নেবে, ঠিক আছে। আর মনে রাখবে যখন আমরা রামধনু তৈরি হয়, ঠিক আছে, রামধনু, তখন কিন্তু এই বিচ্ছুরণের কারণেই তৈরি হয়। রামধনু কী কারণে তৈরি হয়, বিচ্ছুরণের কারণে। তবে রামধনু কিন্তু কেবলমাত্র যে বিচ্ছুরণের কারণে তৈরি হয় তা কিন্তু নয়, আমরা জানি রামধনুর মধ্যে অনেক জিনিস ঘটে, ঠিক আছে। তার মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন তোমাদের প্রথমে আছে রিফ্র্যাকশান, অর্থাৎ যেটাকে তোমরা বলো রিফ্র্যাকশান, প্রতিসরণ, ঠিক আছে। তারপর সেখানে কি হয়, ইন্টারনাল রিফ্লেকশন হয়, ঠিক আছে, অর্থাৎ আভ্যন্তরীণ প্রতিফলন হয়। এবার আভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু অর্ধ প্রতিফলন, এটা পূর্ণ প্রতিফলন নয়, ওই জন্য এনসিইআরটি দেখবে অনলি আভ্যন্তরীণ প্রতিফলন লেখা আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লেখা নেই কিন্তু, কারণ সত্যি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় না, ঠিক আছে। তো আভ্যন্তরীণ প্রতিফলন এটাকে বলা হয় টিআর, ইন্টারনাল রিফ্লেকশন মানে আইআর, ইন্টারনাল রিফ্লেকশন নট রিফ্র্যাকশন, রিফ্লেকশন এটা প্রতিফলন লিখেছি আমি, ঠিক আছে। আর তারপর আবার রিফ্র্যাকশন হয় এবং তারপরে ঘটে হচ্ছে তোমাদের বিচ্ছুরণ, যেহেতু রিফ্র্যাকশন একবার লিখেছি ওখানে লিখছি না, এই তিনটে মেজর সিচুয়েশান এখানে কিন্তু হয়, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, রামধনু দিয়ে কিন্তু কোশ্চেন্স আসতে পারে। আচ্ছা আর একটা জিনিস এখানে বলে দিই, তোমরা যে সূর্যোদয়, তোমাদের সূর্য যে লাল দেখায়, ঠিক আছে, সূর্য লাল দেখায়, পয়েন্ট টু বি নোটেড, সূর্য যে লাল দেখায়, ঠিক আছে, সূর্য যে কী দেখায়, লাল দেখায়,
বা সূর্য যে হলুদ দেখায় তোমাদের দিনভাগে, এটার কারণ কি? এটার কারণ কিন্তু স্ক্যাটারিং। এটার কারণ কি? এটার কারণ কিন্তু স্ক্যাটারিং, TTERING। এটার কারণ কিন্তু কি? স্ক্যাটারিং। স্ক্যাটারিং মানে হচ্ছে বিক্ষেপণ। এটা মনে রাখবে, কারণ এগুলো দিয়ে তোমাদের কোশ্চেন্স আসছে যখন, তখন আসতে পারে। নেক্সট আরেকটা জিনিস বলে দিই, যেটা এখানেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে, এক মিনিট, সেটা হচ্ছে তোমাদের, আমরা যে সূর্যোদয় ডিলে হয়, ঠিক আছে, সূর্যাস্ত এবং সূর্যোদয় যে ডিলে হয়, সূর্যাস্ত এবং সূর্যোদয় যে ডিলে হয়, ডিলে মানে কি? দেরি হয়। এই দেরির কারণ কি? দেরির কারণ হচ্ছে, দেরির কারণ ইংলিশে যদি বলি এটাকে বলা হয় অ্যাটমসফেরিক রিফ্রেকশন। কি বলা হয়? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। ঠিক আছে, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। এইসবগুলো দেখো ডাইরেক্ট কোশ্চেন্স করে দিতে চলে যাওয়াই যায়, ঠিক আছে, বাট এইগুলো বলতে গেলে একটু সময় লাগে। তো সূর্যাস্ত এবং সূর্যোদয় যে দেরি হয় সেটা এই কারণে হয়। এছাড়া তোমরা দেখবে এর কারণে আরেকটা জিনিস হয়, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের যেটাকে বলি টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টও কিন্তু ওখানে কলোয়েডীয় দ্রবণ তৈরি হয় এবং টিন্ডাল এফেক্ট তৈরি হয়। তো টিন্ডাল এফেক্টও কিন্তু হয় এই অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণেই কিন্তু হয়। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, অনেক সময় পড়ে যায় তোমাদের কোশ্চেন্সের আকারে। এক্স্যাক্টলি যে টিন্ডাল এফেক্ট অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণে হয় তা নয়, অ্যাকচুয়ালি এটা হয় স্ক্যাটারিংয়ের কারণে। তো আমার স্ক্যাটারিং লেখা উচিত ছিল, রিয়েলি সরি ফর দ্যাট, এখানে না লেখাই উচিত। ঠিক আছে, টিন্ডাল এফেক্টটা, তো টিন্ডাল এফেক্টে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন তো হয় না, ঠিক আছে, এটা শিওর, সরি ফর দ্যাট। এই জায়গাটা আমার লিখলে ভালো হয়, তো চলো আমি ওখানটা লিখে দিচ্ছি। টিন্ডাল এফেক্ট মেনলি স্ক্যাটারিংয়ের কারণে হয়। টিন্ডাল এফেক্ট, রিয়েলি সরি, লিখতে লিখতে ওখানে লিখে ফেলেছি। যাই হোক, আচ্ছা, এখানে আরও কতগুলো জিনিস আছে যেটা একটু তোমাদের বলে দিই। এক মিনিট, কোন গাইড ইউজ করি? চলো হলুদ ইউজ করি। ঠিক আছে, যেমন এই সূর্যাস্ত সূর্যোদয় হয় তোমাদের, তারপরে তোমাদের টুইঙ্কলিং অফ স্টার, অর্থাৎ তারাদের যে মিটমিট করা, তারারা যে মিটমিট করে, তারা মিটমিট, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের এই অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণেই হয়, তারা মিটমিট, এটা মনে রেখো। নেক্সট তোমাদের যেমন তোমাদের আর একটা জিনিস আছে তোমাদের, হ্যাঁ, তারারা যে অ্যাকচুয়াল পজিশান তার থেকে হাইতে দেখায়, তারাদের পজিশান যেখানে, তারাদের পজিশান চেঞ্জ, তারা পজিশান, এর ছোটো করে তোমরা মনে রাখতে পারো, এটাও কিন্তু তোমাদের হয় এই অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণে, যেখানে তারা আছে তাদের থেকে একটু ওপর দিকে তারাদের দেখায়, এটাও কিন্তু তোমাদের হয় অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণে। ঠিক আছে, তো এইগুলোই তোমাদের ইম্পর্টেন্ট, কারণ এইগুলোই তোমাদের পরীক্ষার সময় কিন্তু অনেক সময় পড়ে, মেজরলিতে কোনগুলো কোন জিনিসের কারণে হয়। ঠিক আছে, এখানে একটা ছোটো লিস্ট করে দিলাম, একবার দেখে নিও, তাহলে মনে থেকে যাবে। চলো নেক্সট পরেরটাতে, ভার ও ভরের সঠিক পার্থক্য কোনটা? ঠিক আছে, ভার ও ভরের সঠিক পার্থক্য কোনটা? হুইচ অপশান কারেক্টলি ডিসক্রাইবস দ্য ডিফারেন্স বিটুইন ওয়েট অ্যান্ড মাস? দেখো, প্রথম কথা বলি, সেটা হচ্ছে ভার বা ওয়েট। ভার বা ওয়েট হচ্ছে একটা বল, ভার বা ওয়েট হচ্ছে একটা ফোর্স বা বল, ঠিক আছে, এবং এটা চেঞ্জ হয়, দিস ক্যান বি চেঞ্জ। কিন্তু ভর হচ্ছে মাস, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে, এটা চেঞ্জ হয় না, ক্যান নট চেঞ্জ, ঠিক আছে, ক্যান নট চেঞ্জ। ওকে, এটা মনে রাখবে, এটা যেখানে নিয়ে যাও ভর একই থাকে, ভর বস্তুর প্রাথমিক ধর্ম এবং তার ব্যক্তিগত সম্পত্তি, এটা কোনো দিনই চেঞ্জ হয় না। বলছে ভার আর ভর দুটোই পরিবর্তিত হয়, এটা কারেক্ট নয়, আমরা দেখতে পেলাম, এটা ক্যান নট বি চেঞ্জ, এটা তো ঠিক নয়। ভার পরিবর্তিত হয় কিন্তু ভর পরিবর্তিত হয় না, ঠিক আছে, এটাই কারেক্ট। নেক্সট বলছে ভর পরিবর্তিত হয় কিন্তু ভর পরিবর্তিত হয় না, দুটোই অপরিবর্তিত থাকে, এটাও ইনকারেক্ট। তো এই কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এটাই হবে। ঠিক আছে, ভর হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, এর ফর্মুলা হচ্ছে m×a। এবার এর জায়গায় আমরা নর্মালি m×g বসাই, m×g, এটাই হচ্ছে তোমাদের ভরের ফর্মুলা। তোমরা সেই m×g কেন করা? দেখো, বলের যে সংজ্ঞা ফর্মুলা হয়, সরি এখানেই লিখছি তোমাদের, এক মিনিট, বলের যে ফর্মুলা, ফোর্স ইকুয়াল টু কি হয়? এম এ। আর এখানে স্পেশাল কাইন্ড অফ ফোর্স, যাকে এম তো এমই থাকে, কারণ এম তো চেঞ্জ হয় না, মাস, একে আমরা জিতে কনভার্ট করে দিই। কেন? কারণ এটা আপ ডাউনে কাজ করে, পৃথিবী তার কেন্দ্রের দিকে যখন টানছে কোনো বস্তুকে, তখন নির্ঘাত আপ ডাউনই টানে, এখানে আমরা জি কাজ করাই। ঠিক আছে, এটাকে আমরা বলি ওয়েট বা স্পেশাল কাইন্ড অফ ভর। তো মনে রাখবে, ভারের যে একক হয় সেটা হচ্ছে নিউটন হয়, অর্থাৎ বলের যে একক সেম কী হয়? নিউটন। আর ডাইনো হয়, সেটা তোমাদের সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন,
আমরা জলে ভাসলে কোন দিকে বল প্রয়োগ হয়? দেখো আমরা যখন জলে ভাসছি, ধরো এইটা একটা পুকুর, ঠিক আছে, এর ওপরে কোনো ব্যক্তি আছে যে হয়তো ধরো তোমাদের সাঁতার কাটছে, ঠিক আছে, যে হয়তো ধরো কী করছে, তোমাদের সাঁতার কাটছে, ঠিক আছে, যে হয়তো ধরো তোমাদের কী করছে, সাঁতার কাটছে। এইভাবে মানুষ সাঁতার কাটে, আঁকলাম, খারাপ না, ঠিক আছে। তো এই অর্ধেক তোমাদের ভেতরে থাকে, অর্ধেক তোমাদের পার্ট বাইরে থাকে, ঠিক আছে। এবার মানুষ সাঁতার কাটছে, ধরো ব্যক্তিটা এক হাত বাড়ি আর এক হাত ভেতরে ঢুকিয়ে সাঁতার কাটে। এই যে সাঁতার কাটছে, এই সময় আমরা জানি আমাদের জল দ্বারা আমাদের উপরে একটা ঊর্ধ্বমুখী বা সাঁতার কাটার সময়, এমনি যখন জলে ভাসছে, এখানে সাঁতার কাটা করা লেখা নেই, ভাসছে লেখা, তো ভাসছেই ধরো তোমরা, তখন জল আমাদের উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে আমরা কী বলি? আমরা বলি প্লবতা, ঠিক আছে। ঊর্ধ্বমুখী বলকে আমরা কী বলি? প্লবতা। এই বলটা কিন্তু আমাদের যে বডি ওয়েট তার থেকে বেশি হয়। যদি বেশি না হয় তাহলে আমরা কিন্তু ডুবে যাব, ঠিক আছে, কারণ পৃথিবী আমাদের কেন্দ্রের দিকে টানছে, ঠিক আছে। আর জল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, যদি পৃথিবীর কেন্দ্রের দিকে টান এই ঊর্ধ্বমুখী বলের থেকে বেশি হয় তাহলে আমরা তো নিচের দিকে নেমে যাব, ঠিক আছে, আমাদের টেনে নেবে, ঠিক আছে। সুতরাং এই ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ হয়, এটা যে কোনো লিকুইডের ধর্ম। অ্যান্সার কী হবে? জল দ্বারা উপরের দিকে প্রযুক্ত হয়, একটা আপওয়ার্ড ফোর্স প্রযুক্ত হয়, একে বায়ন্সি, ঠিক আছে, একে কী বলা হয়? বায়ান্সি বা প্লবতা তোমাদের বলা হয়, ঠিক আছে। এটা কি বলা হয়? আপওয়ার্ড ফোর্স, বায়ান্সি বা প্লবতা। যে পরিমাণ জল, পয়েন্ট টু বি নোটেড, এই ভাষার সময় যে পরিমাণ জল আমরা বাইরে দিচ্ছি, মানে যে পরিমাণ জলকে আমরা ডিসপ্লেস করছি, দেখো আমাদের ওয়েটের সমান পরিমাণ জল কী হয়? বাইরে যায়, ঠিক আছে, অর্থাৎ ওদিক থেকে উপচে আসে। এই যে পরিমাণ, যে আয়তন জল আমরা উপচে তুলছি, তার যে ওয়েট সেটাই এখানে আপওয়ার্ড ফোর্স আকারে কাজ করে, ঠিক আছে। সো কারেক্ট আনসার কী হবে? জল দ্বারা উপরের দিকে প্রযুক্ত হয়, কখনো নিচের দিকে, আর নিচের দিকে হলে তো আমরা এমনি ডুবে যাবো। বোঝাতে পারলাম? চলো পরেরটাতে। পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী কোন আঙুল প্রবাহের দিককে বোঝায়? প্রবাহের দিক মানে হচ্ছে এখানে কারেন্ট। হুইচ ফিঙ্গার ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ কারেন্ট? যদি বাংলা না বুঝতে পারো ইংলিশটাকে একবার দেখে নেবে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের স্টার মারা, আগের দিনও এই আগেরটাও স্টার মারা, প্রথম 10টা থেকে 12টা কোশ্চেন্স স্টার মারা কোশ্চেন্সই তোমরা পাবে, ঠিক আছে। স্টার মারা মানে বুঝতে পারছো তো, দ্য ডাইরেকশন অফ কারেন্ট কোনটাকে বোঝায়? দেখো আমরা জানি, এই যে আমাদের ছবিটা দেখো, এই ছবিটাকে একটু ভালো করে দেখো, তাহলে বেটার বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে থাম আছে সেটা উপর দিকে ডিনোট করছে। এই থামটাকে কী বলা হয়? থামটাকে বলা হয় থ্রাস্ট বা মোশন, অর্থাৎ কোন দিকে বল প্রয়োগ হবে, ঠিক আছে, কোন দিকে কী হবে? বল প্রয়োগ হবে। যদিও বলের ক্ষেত্রে এখানে থ্রাস্ট বা মোশন কথাটাই বেশি প্রয়োগ হয়, কারণ যেদিকে বল প্রয়োগ হবে সেদিকেই কিন্তু থ্রাস্ট বা মোশন যাবে। থ্রাস্ট একটা টাইপের বল, থ্রাস্টকে কী বলা হয়? ঘাত বল বলা হয়, মনে করে দেখো, আমি তোমাদের বলেছিলাম। নেক্সট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের যেটাকে 4 ফিঙ্গার বলা হয়, ঠিক আছে, 4 ফিঙ্গার বলা হয় এটাকে, ঠিক আছে। তর্জনী, যেটাকে আমরা কি বলি? 4 ফিঙ্গার, এটা লেখা আছে এখানে তর্জনী কাকে ডিনোট করে? ম্যাগনেটিক ফিল্ডকে। আর তোমাদের এই যে মিড ফিঙ্গার, ঠিক আছে, বা মিডল ফিঙ্গার বা মধ্যমা, এটা কাকে ডিনোট করে? কারেন্টকে ডিনোট করে। তো এটা অলওয়েজ মাথা রাখবে, আমি তোমাদের একটু লিখেও দিচ্ছি এখানে, কারণ তোমাদের ব্যাপকভাবে গোলায় এটা। দেখো এটা বুড়ো আঙুল বলে লেখা আছে, মানে বুড়ো আঙুল কাকে ডিনোট করে? বুড়ো আঙুল ডিনোট করে মোশনকে বা বলকে, ঠিক আছে। মোশন মানে কি? যেদিকে তোমাদের বল প্রয়োগ হবে সেদিকেই তো গতি যাবে, সো মোশন বা বল, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার তর্জনী কাকে ডিনোট করে? এটা ডিনোট করে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে। তর্জনী কাকে ডিনোট করে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা চুম্বক ক্ষেত্রকে, ম্যাগনেটিক লাইন্সকে, ঠিক আছে। এটা অলওয়েজ মাথা রাখবে, প্রচণ্ডভাবে পড়ে। আর তোমাদের যে মিডল ফিঙ্গার বা মধ্যমা, এটা ডিনোট করে তোমাদের কারেন্টকে, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেন্টকে কে ডিনোট করে? অ্যান্সার হবে তোমাদের মধ্যমা। কনিষ্ঠার কোনো কাজ নেই, কারণ এই তিনটেই তোমাদের অ্যাকচুয়ালি কাজে লাগায়। আমি রাইট হ্যান্ড রুল যেমন বললাম, লেফট হ্যান্ড রুল সম্পর্কে একটু বলে দিচ্ছি, চলো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ফ্লেমিংয়ের এই যে রাইট হ্যান্ড রুল, যেটা তোমাদের অলরেডি সিলেবাসে নেই, আই ডোন্ট নো দিস কোয়েশ্চেন ওয়াজ আস্কড অর নট, ঠিক আছে। তো এটা সিলেবাসে নেই, কিন্তু তোমাদের আছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, কিন্তু এনসিইআরটি সিলেবাসে আছে। তো তোমরা যদি চাও ছোট্ট করে এটা মনে রাখতে পারো, কারণ পরীক্ষার সময় এই টাইপের প্রশ্নই আসছে। তো দেখো এই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুলের ব্যাপারটা, এই যে রাইট হ্যান্ড রুল, এই যে রাইট হ্যান্ড রুল, মনে রাখবে রাইট হ্যান্ড রুল কিন্তু ইনডিউসড কারেন্টের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? ইনডিউসড কারেন্টের জন্য। ইনডিউসড কারেন্ট কাকে বলা হয়? ইনডিউসড কারেন্ট বলা হয় ম্যাগনেট দ্বারা কারেন্ট তৈরিকে। কারেন্ট দ্বারা ম্যাগনেট নয়, ম্যাগনেট দ্বারা কারেন্ট তৈরি, তাকে বলা হয় ইনডিউসড কারেন্ট, ঠিক আছে। অর্থাৎ ইনডিউস শব্দের অর্থ হচ্ছে জোর করে তৈরি, যেখানে করা হচ্ছে, যাকে ওখানে পুট করা হচ্ছে। তো ম্যাগনেট দ্বারা কারেন্ট তৈরিকে বলা হয় ইনডিউসড কারেন্ট, এবং তার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে আঙুলের কোনো পার্থক্য নেই, আঙুল যা আছে এখানে এক্স্যাক্টলি তাই বোঝাবে। চলো একটু আমি তোমাদের বলেও দিই ইম্পর্টেন্ট কোশ্চেন যখন, ঠিক আছে।
দেখো এখানে কেয়ারফুলি দেখতে পাচ্ছ আমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো রুলকেই রেখেছি। মনে রাখবে আমি যেটা বললাম, এইটা হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড, ডান দিকে রয়েছে দিস ইজ রাইট হ্যান্ড, সরি 1 মিনিট, এটা হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড, দিস ইজ ইয়োর রাইট হ্যান্ড, ঠিক আছে, রাইট হ্যান্ড অর্থাৎ ডান হাত ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আর দিস ইজ ইয়োর বাম হাত, লেফট হ্যান্ড, ঠিক আছে। তোমার লেফট কি, তোমার লেফট ধরো, এটা মানে এখানকার লেফট ধরো, এটা বাম হাত। তো দেখো সেম এখানেও তোমাদের বুড়ো আঙ্গুল থ্রাস্ট বা মোশনকে বোঝাবে, এখানেও তোমাদের তর্জনী কাকে বোঝাবে, আমি কালো দিয়ে ডিনোট করিয়ে দিচ্ছি তোমাদের। এখানেও তোমাদের বুড়ো আঙুল কাকে বোঝাবে, থ্রাস্ট বা মোশনকেও। এখানেও তোমাদের তর্জনী কাকে বোঝাবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকেও। এখানে তোমাদের মিড পয়েন্ট কাকে বোঝাবে, মিড ফিঙ্গার কাকে বোঝাবে, মিডল ফিঙ্গার কাকে বোঝাবে, কারেন্টকে। এখানে কিন্তু সেম, এখানেও এটা তোমাদের কাকে বোঝাবে, থ্রাস্ট বা মোশনকেও, এটা তোমাদের বোঝাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে, আর এটা তোমাদের কাকে বোঝাবে, কারেন্টকে। তো এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবং মনে রাখবে এখানে কিন্তু সব কটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু প্রত্যেকটা থেকে কী অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এখানেও ইভেন এখানেও যেমন থাকে, এখানেও কিন্তু তাই থাকে, প্রত্যেকটার সঙ্গে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এটা অলওয়েজ মাথা রাখবে, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। হ্যাঁ, যেটা বলার জন্য এই পেজটাকে আমি দিলাম সেটাই তো বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল ব্যবহার করা হয় ইনডিউসড কারেন্টের জন্য, ঠিক আছে। ইনডিউসড কারেন্ট অর্থাৎ ম্যাগনেট দ্বারা কারেন্ট তৈরি, কি তৈরি, ম্যাগনেট দ্বারা কারেন্ট, ঠিক আছে, ইনডিউসড কারেন্টের জন্য। আর লেফট হ্যান্ড রুল ব্যবহার করা হয় তড়িতের ম্যাগনেটিক এফেক্ট বোঝানোর জন্য, কি, ঠিক আছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বোঝানোর জন্য, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অর্থাৎ তড়িৎ দিয়ে ম্যাগনেট তৈরি বোঝানোর জন্য, এফেক্ট অফ কারেন্টকে বোঝানোর জন্য, ঠিক আছে। আর এখানে আমরা কি দেখতে পাই, এখানে কারেন্ট থেকে ম্যাগনেট তৈরি হচ্ছে, কারেন্ট থেকে ম্যাগনেট। তো তোমাদের যদি বলা হয় তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে, ডেফিনেটলি এই নিয়মটা প্রযোজ্য হবে, কারণ তড়িৎ চুম্বক কি, কারেন্ট দিয়ে যেখানে চুম্বক তৈরি করা হয়, তো তড়িৎ চুম্বক কিন্তু এই নিয়মকে ফলো করবে, তড়িৎ চুম্বক, ঠিক আছে। যদিও এটা তোমাদের না 10th অনুযায়ী ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী বলাটা ঠিক হয়, বাট কারণ এর ভাস্ট অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমরা দেখছি দুটো রুল একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। সো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে ম্যাগনেট তৈরিকে আমরা বলি হচ্ছে এইটা, আমাদের লেফট হ্যান্ড ইউজ হবে, আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে এটা ইউজ হবে। যদি বাই চান্স পড়ে তোমরা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। চলো পরেরটাতে, পরের প্রশ্ন। এখানে তোমাদের কি বলেছে, এটা এক দাগ ধরবে না, ঠিক আছে, এটাও তোমাদের স্টার মার্কা কোশ্চেন্স, এখানে সবই তোমাদের স্টার মার্কা কোশ্চেন্সই আমি করিয়েছি। তো বলেছে যে জলে হাইড্রোজেন এবং অক্সিজেন কোন ভরে থাকে। দেখো আমরা যখন হাইড্রোজেন এবং অক্সিজেনকে অ্যাড করি তখন আমরা কী পাই, আমরা পাই H2O। কিন্তু বিক্রিয়া কি ব্যালেন্স আছে, ব্যালেন্স নেই, কারণ দেখো হাইড্রোজেন তো দুটো আছে কিন্তু অক্সিজেন কিন্তু দুটো নেই। এখানে অক্সিজেন কটা আছে, একটা আছে, এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে। তো হাইড্রোজেন এখানে কটা আছে, দুটো আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে, এখানে অক্সিজেন কটা আছে, একটা আছে। তো আমাকে কী করতে হবে, বলো, এখানে আমাকে একটা 2 দিতে হবে, তবেই এই 2 এর সঙ্গে গুণ হয়ে একে কী করে দেবে, অক্সিজেনকে তোমাকে 1 থেকে তোমাকে 2-এ কনভার্ট করে দেবে। কিন্তু অক্সিজেনের ব্যালেন্স তো ঠিক হলো, কিন্তু হাইড্রোজেনের ব্যালেন্স বিগড়ে গেছে, কারণ হাইড্রোজেন দেখো 2 দুগুণে 4 হয়ে গেছে, তো আমাকে এখানেও একটা 2 দিতে হবে এখানে, তবেই এটা 2 দুগুণে 4 হয়ে যাবে। আর এটা তো অলরেডি 2 দুগুণে 4 হয়ে গেছিলো, যার কারণে আমরা এটাকে 2 দুগুণে 4 করলাম, ঠিক আছে। এই যে ব্যালেন্স হয়ে গেলো 2H2O, 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2। এইটা তোমাদের জানা, কিন্তু আমি ব্যালেন্স করে কেন দেখালাম, কারণ এই ব্যাপারটা বোঝাবো তাই, ঠিক আছে। তুমি খেয়াল করো এখানে 2 হাইড্রোজেন পিছু 1 অক্সিজেন আছে, মানে এটা কী আকারে থাকে, 2:1 অনুপাতে থাকে, কী আকারে থাকে, 2:1 অনুপাতে কিন্তু এখানে থাকে। কিন্তু তুমি যখন অপশানে যাচ্ছ দেখতে পাচ্ছ এই অপশানটা নেই, কেন নেই, কারণ দেখো এইটা যেটা তুমি দেখোছো এটা কি, এটা হচ্ছে অণুর সংখ্যা, অর্থাৎ দুটো হাইড্রোজেন অণু একটা অক্সিজেন অণুর সঙ্গে অ্যাড হয়ে তোমাদের জল তৈরি করে, এটা কি, এটা হচ্ছে অণুর সংখ্যা, কার সংখ্যা, অণুর সংখ্যা। কিন্তু তোমাকে এখানে ভরের অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে। আমরা জানি এক একটা হাইড্রোজেনের, এটা তোমাদের হাইড্রোজেন, এটা তোমাদের অক্সিজেন, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি যে এক একটা হাইড্রোজেনের যে ভর হয় সেটা হয় 4 ইউনিট করে, ঠিক আছে, 4 AMU করে, এক একটা হাইড্রোজেনের যে ভর হয় সেটা 1 AMU করে হয়। আর এক একটা অক্সিজেনের তোমাদের হয় 16 করে, একটা অক্সিজেনের কী হয় 16 করে। তো 2 1 2, দুটোর তাহলে কত হবে, এক একটার যদি 1 ইউনিট হয় দুটোর কত হবে, 2 × 1 2। এক একটার যদি 16 হয় তাহলে একটাই আছে, তার তো 16ই হবে। তাহলে এখানে রেশিও করলে কী পাচ্ছ তোমরা, 1:8। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 2:16 কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে ফার্দার কাটা যায়, অ্যান্সার হবে তোমাদের 1:8। তার মানে কি, তার মানে যদি তোমরা 9 গ্রাম জল দেখো, ওয়াটার দেখো, তাহলে বুঝবে তার মধ্যে কিন্তু তোমাদের
1 গ্রাম হাইড্রোজেন আছে আর 8 গ্রাম অক্সিজেন আছে। কি বুঝবে তোমরা? 1 গ্রাম কি আছে? হাইড্রোজেন আছে, ঠিক আছে, আর আর তোমাদের 8 গ্রাম কি আছে? অক্সিজেন আছে। এইটা তোমরা বুঝতে পারবে। বোঝাতে পারলাম আমি? যদি 9 গ্রাম ওয়াটারকে দেখো তাহলে তোমরা এইটা বুঝবে। যদি 9-এর জায়গায় তোমাদের দেয় 2 করে, 2 ইন্টু করে তোমাদের যে 18, যদি বলে 18 গ্রাম ওয়াটারে কী হবে? কী হবে বলো? 18 গ্রাম ওয়াটারে কী হবে তোমাদের? দেখো 1:8 অনুপাতে কিন্তু ভেঙে যাবে, মানে 9-এর ভ্যালু তখন হবে 18, তাহলে 1-এর ভ্যালু তখন কী হবে? 2 হবে, ঠিক আছে, আর 8-এর ভ্যালু তখন কী হবে? 16। তো 2 গ্রাম তখন থাকবে হাইড্রোজেন আর 16 গ্রাম তখন কী থাকবে? তোমাদের অক্সিজেন, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে পারলে? এটা তোমাদের কোথায় পাবে? তোমরা ক্লাস 9-এর যে এনসিইআরটি আছে তার অনুপরমাণু অধ্যায়ে চলে যাবে, ওখানে তোমাদের একটা ছোট্ট প্যারাতে এই কথাটা লেখা আছে, ঠিক আছে, ডিটেলসে এটা বলা আছে। কয়েকটা অ্যাটমিক মাস তোমাদের সিরিজ আমি একটু দেখিয়ে দিই, চলো। এই সিরিজটা একটু মনে রাখো, এটা ইম্পর্টেন্ট, এই যে সিরিজ, এই সিরিজটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1, কার্বনের অ্যাটমিক মাস কত? 12, নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত? 14, অক্সিজেনের কত হয় তোমাদের? 16, এটা এক একটার। সোডিয়ামের কত হয়? 23, ম্যাগনেসিয়ামের কত হয়? 24, সালফারের কত হয়? 32, ক্লোরিনের কত হয়? 35.5, এটা কিন্তু ব্যাপকভাবে পড়ে। ক্যালসিয়ামের কত হয় তোমাদের? 40। এইগুলো একটু মনে রাখো, এই 4টা মনে রাখলেই হবে তোমাদের। এই কটা থেকেই কোশ্চেন্স আসে, ঠিক আছে। যেমন তোমাদের বলে দেবে ধরো 1 মিনিট, যেমন তোমাদের বলে দেবে যে 1 অণু কার্বন ডাই অক্সাইডের অ্যাটমিক মাসের ওয়েট কত, তখন তোমরা কি করবে একটু বলে দিই, চলো, যাদের অসুবিধা হচ্ছে তাদের একটু বলে দিই। 1 অণু কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে দেখো তোমাদের কার্বন কটা আছে? এখানে কার্বন 2টো আছে। অক্সিজেন কটা আছে? এখানে অক্সিজেন একটা আছে। তো এক একটা কার্বনে আমরা জানি 12 করে হয়, তো 2টো কার্বনে কী হবে? 12 2 24 হবে, ঠিক আছে। আর এক একটা অক্সিজেনে 16 করে হয়, এখানে তো একটাই আছে, তো কী হবে? 16 হবে। তোমাদের যদি রেশিও বার করতে বলে 24:16 করবে, ঠিক আছে। আর যদি টোটাল মাস বার করতে বলে 24 + 16 করবে, ঠিক আছে। এই করলে অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝাতে পারলাম? চলো, এইভাবেই যে কোনোটা তুমি বার করতে পারো। পরেরটা চলো। দেখো এর ওপর বেস করে কিন্তু আমি তোমাদের কোশ্চেন্স আগের দিন করিয়েছিলাম, তার উপর বেস করে দেখো প্রশ্নটা এসছে, ঠিক আছে, মানে এক্সপেক্টেড কোশ্চেন্স হিসাবে আমরা নিয়েছি। তো কি বলেছে তোমাদের? বলেছে যেমন ধরো আমরা জানি যে অ্যালকেনে আমরা জানি যে কার্বনের পরিমাণ কম থাকে, ঠিক আছে, এবং একটা সুস্থ হাইড্রোজেন কার্বনের রেশিও এখানে বজায় থাকে। এর সঙ্গে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই তখন আমরা জানি সম্পূর্ণ দহন হয়। কী হয়? এখানে সম্পূর্ণ দহন হয়, অর্থাৎ কমপ্লিট কম্বাসশন হয়। এবং এখানে কিন্তু যে শিখা উৎপন্ন হয়, দেখো আমি মনে করো তোমাদের আমি এটা করিয়েছিলাম, যে শিখা উৎপন্ন হয় সেই শিখা কেমন হয়? নীল শিখা হয় এবং ধোঁয়াহীন হয়। এটাকে আমরা বলি কমপ্লিট কম্বাসশন, ঠিক আছে। যেমন CH4 অর্থাৎ মিথেন, ঠিক আছে, একে যখন তুমি অক্সিজেনের সঙ্গে দেবে তখন কিন্তু এটা কমপ্লিট কম্বাসশন দেবে, কারণ এটা একটা অ্যালকেন। সিমিলারলি তুমি যদি অ্যালকিন, যেটা হচ্ছে তোমাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকিন বা অ্যালকাইনকে যদি তুমি নাও, ঠিক আছে, অ্যালকিন বা অ্যালকাইন, এরা কিন্তু অক্সিজেনের সঙ্গে কমপ্লিট কম্বাসশন দেয় না। এটা কেমন দেয়? অসম্পূর্ণ দহন দেয়। অসম্পূর্ণ দহন কেন দেয় এরা? কারণ এতে কার্বনের পরিমাণ বেশি, ফলে কার্বন কি করতে পারে না? পুরো অক্সিজেন এই এতটা কার্বনকে কি করতে পারে না? দহন করতে পারে না, যার ফলে কিছুটা কার্বন থেকে যায়, যার ফলে এখানে যে ধোঁয়া মানে শিখা উৎপন্ন হয় সেটা হলুদ রঙের হয় আর তোমাদের ধোঁয়া হয় তাতে, ঠিক আছে। যে কারণে উনুনে ধোঁয়া হয়, কারণ উনুনে প্রচুর পরিমাণ কার্বন দিচ্ছ, সেই পরিমাণ অক্সিজেন ওখানে অ্যাড হতে পারে না। কেন? এক তো প্রাথমিকভাবে যখনই তুমি পোড়াচ্ছ তখন ধোঁয়া হয়ে যাচ্ছে, তখন কী হয়? তখন ধোঁয়া হয়ে যাচ্ছে, যেই ধোঁয়া হয় অক্সিজেন ওর মধ্যে ঢুকতে পারে না, ফলে ওখানে একটা বদ্ধ পরিবেশ তৈরি হয়, যার ফলে ওখানে কিন্তু আগুন কী হয়? তোমাদের হলুদ হয়। এমনকি যদি তোমরা পুরোনো দিনে স্টোভ দেখে থাকো, স্টোভেও দেখবে এই জিনিসটা ঘটে। যখনই তোমাদের স্টোভে যখনই তোমাদের কালি পড়ে বা ইত্যাদি পড়ে, আরেকটা জিনিস, এতে কিন্তু কালিও পড়ে, ওই যে এক্সট্রা কার্বন ওটা কিন্তু এই কালি হয়ে ওই এর তলায় লেগে যায়, হাঁড়ির তলায় এর তলায়। ওই জন্য দেখবে কী করা হয়? উনুনে হাঁড়ি চাপানোর আগে নিচে একটা মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে মাটির প্রলেপের ওপর কালিটা পড়ে আর তুমি যখন পরিষ্কার করছো ওটা ইজিলি উঠে যায়, ঠিক আছে। তো কালি পড়া ইত্যাদি কিন্তু তোমাদের অসম্পূর্ণ দহনের লক্ষণ। ধোঁয়া হওয়া, হলুদ শিখা হওয়া, কালি পড়া, এগুলো অসম্পূর্ণ দহনের কিন্তু লক্ষণ। এখানে কি বলেছে তোমাদের? কার্বন, আচ্ছা, এখানে বলেছে প্রোডাক্ট কি উৎপন্ন হবে। তো মনে রাখবে এখানে যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা হয় তোমাদের একদম কমপ্লিট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, আর তোমাদের কি উৎপন্ন হয়? আর বা জলীয় বাষ্প উৎপন্ন হয়, ঠিক আছে। এখানে তোমাদের এইটা হয়। এই ক্ষেত্রে কিন্তু তা হয় না, এখানে তোমাদের কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে কি উৎপন্ন হয়? তোমাদের কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যেটা খুবই ডেঞ্জারাস জিনিস।
ঘটনা হচ্ছে এখানে তোমাদের বলে দেয়নি যে কোন ধরনের হাইড্রোকার্বন। তো আমরা এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন ধরেই চলছি, নর্মালি আমরা নর্মাল কন্ডিশন ধরে চলছি। আমরা যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় তখন বেসিক্যালি এইটা ঘটে। কোনটা ঘটে? এইটা। অর্থাৎ এখানে তোমাদের CO2 এবং H2ওই অ্যান্সার হবে। অ্যান্সার করো CO2 এবং H2 একটা কার্বন ডাইঅক্সাইড এবং জল, হাইড্রোজেন হয় না। আর যদি অসম্পৃক্ত হয় অর্থাৎ এই কেসটা হয় তাহলে তোমাদের CO উৎপন্ন হয় আর তার সঙ্গে তোমাদের জল উৎপন্ন হয়। তবে মনে রাখবে তুমি যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে এনাফ অক্সিজেন দিয়ে জ্বালাও তাহলে কিন্তু এটাই ঘটবে, কারণ সেখানে এনাফ অক্সিজেন আছে, তাই সেখানে কার্বন দহন হচ্ছে, তাই বোঝাতে পারলাম। তাই আমরা এখানে অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড এবং জলকেই করছি। আর যদি অসম্পৃক্ত হয় তাহলে এই দুটো উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড আর জল। ঠিক আছে, চল পরেরটাতে। দেখো আমি এখানে দুটো ছবি রেখেছি, প্রশ্ন দিয়েছি তোমাদের নিচের কোন গাছটি মূল থেকে পুনরায় জন্মাতে পারে। অ্যান্সার হয় তোমাদের সুইট পটাটো, এইটা তোমাদের অ্যান্সার, শঙ্করকন্দ। ঠিক আছে, অর্থাৎ রাঙা আলু, যেটাকে আমরা বাংলায় কি বলি, রাঙা আলুও বলি। তো গুগলকে দিলে এরকম করে। এটাও তোমাদের স্টার মারা কোশ্চেন, এটা 3 দেখবে না। ঠিক আছে, কোশ্চেন্স করাচ্ছি দেখে যাও। এটা হচ্ছে তোমাদের কি রাঙা আলু। ওকে, এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে, দিস ইজ রাঙা আলু। রাঙা আলুর ক্ষেত্রে মনে রাখবে মূলের যে টিউব আছে, মানে টিউবার যাকে বলা হয়, রুট টিউবার যাকে বলা হয়, সেখান থেকে বেরোয়। ঠিক আছে, আর এটা আলু, নর্মাল আলু। আলুর ক্ষেত্রে কিন্তু মনে রাখবে স্টেম টিউবার থেকে বেরোয়, অর্থাৎ কাকি মুকুল থেকে বেরোয়। তো স্টেম টিউবার থেকে কিন্তু হয়। তো কাণ্ডের যে মুকুল তার থেকে কি হয়, আলুতে হয়। আর মূলের থেকে হয় তোমাদের সুইট পটাটোতে। এই পার্টটা মনে রাখবে, এটা দুটো দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, দুটো গোলায় খুব স্টুডেন্টদেরকে। ঠিক আছে, যেমন পত্রকুচি পাতা, আগের দিন তোমাদের পত্রকুচি পাতার উপর নর্মালি হয়তো এক্সপেক্টেড কোশ্চেন্স আমি করিয়েছিলাম তোমাদের। পত্রকুচি পাতা সবুজ আঁকা উচিত ছিল, বাট চলো ঠিক আছে। তো পত্রকুচি পাতায় কী হয়, এখানে তোমাদের এই পত্র থেকে তোমাদের মুকুল বেরোয়, ছোটো ছোটো গাছ বেরোয়। ঠিক আছে, পত্র মুকুল থেকে তোমাদের কী হয়, ব্রায়োফাইলাম, এর থেকে কী হয়, গাছ বেরোয় তোমাদের, এবং সেটা নিচে পড়ে, তার থেকে পাতা তৈরি হয়, মানে গাছ তৈরি হয়। তো এটা হচ্ছে তোমাদের ব্রায়োফাইলাম। ঠিক আছে, ব্রায়োফাইলাম, এটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো আমাদের কি বলেছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মানুষের শরীরে দৈনন্দিন কার্যকলাপের শক্তি স্থানান্তরণের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য প্রসেস অফ এনার্জি ট্রান্সফার ইন ডেইলি অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বডি কল্ড? দেখো যখনই আমরা কোনো খাদ্য খাচ্ছি, ধরো এটা হচ্ছে তোমাদের খাদ্য। ঠিক আছে, এই খাদ্য আমাদের কি দিচ্ছে, আমাদের দিচ্ছে এনার্জি। এই খাদ্যের খাদ্যের ক্যালোরি যে তোমাদের এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটাকে আমরা বলি মেটাবলিজম। এটাকে আমরা কি বলি, মেটাবলিজম। ঠিক আছে, মেটাবলিজমের অনেক পদ্ধতি আছে, যার মধ্যে একটা হচ্ছে ক্যাটাবলিজম। মেটাবলিজমের মধ্যেই কিন্তু ক্যাটাবলিজম পড়ে। তোমাদের যদি কালকে ক্যাটাবলিজম দিয়ে দাও তাও এখানে অ্যান্সার ভুল হবে না। মেটাবলিজমের একটা পদ্ধতি হচ্ছে ক্যাটাবলিজম। কাকে বলা হয় ক্যাটাবলিজম? ক্যাটাবলিজম হচ্ছে যখন বড় অণুকে ভেঙে, বড় খাদ্যের অণুকে ভেঙে আমরা ছোট ছোট বা ক্ষুদ্র অণুতে কনভার্ট করি। ঠিক আছে, বড় অণুকে ভেঙে যখন আমরা ক্ষুদ্র অণুতে কনভার্ট করি, তারই একটা ফরমেশন হচ্ছে তোমাদের এই ক্যাটাবলিজম। যেমন প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি, প্রোটিন হচ্ছে বড় অণু, তাকে ভেঙে ছোটো ছোটো আমরা পরিণত করছি অ্যামাইনো অ্যাসিডে। যেমন ফ্যাট থেকে লিপিড তৈরি হয়, এগুলো সবই কিন্তু বড় অণুকে ভেঙে ক্ষুদ্র অণুতে কনভার্ট করা হচ্ছে, এটাকে বলা হয় অ্যানাবলিজম। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, ওই কী বলেছে তোমাদের বাংলায়, ইংলিশটা আমি দেখতে পাচ্ছি মেটাবলিজম। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পয়েন্ট টু বি নোটেড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, শ্বসন কিন্তু অ্যান্সার নয়, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা ধরো আমি একটা রুটি খেলাম, রুটির মধ্যে মেজরলি কী থাকে অনেকে জানো না হয়তো, আমি বলে দিচ্ছি। রুটির মধ্যে মেজরলি যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের কার্বোহাইড্রেট, শর্করা। কী থাকে, শর্করা। ঠিক আছে, আর তার সাথে সামান্য পরিমাণ ফাইবার থাকে, যেটা ভাতে আজকাল পাওয়া যায় না, ওই জন্য লোকে বলে রুটি ভাত সেমই হয়, গ্লাইসেমিক ইন্ডেক্স সেম দুটোরই। ঠিক আছে, রুটি শর্করা এবং ফাইবার। তো রুটি খাচ্ছি শর্করা এবং ফাইবার, শর্করা ভাঙছে শরীরে গিয়ে, কার্বোহাইড্রেট ভাঙছে, ভেঙে কিসে কনভার্ট হচ্ছে, সুগারে কনভার্ট হচ্ছে। মানে তুমি রুটি খাচ্ছ মানে তুমি কিন্তু বেসিক্যালি চিনিই খাচ্ছ। যদি চিনি আর রুটির মধ্যে সামান্য পার্থক্য আছে, চিনি সঙ্গে সঙ্গে সুগারে কনভার্ট হয়, রুটি সুগারে কনভার্ট হতে একটু সময় নেয়, ব্যাস এইটুকু, আর কিছু নেই। কিন্তু চিনি আর রুটির মধ্যে মানে পার্সোনাল কোনো নেই, কী বলে, কোনো শত্রুতা নেই, দুটো সেম জিনিস দিয়ে তৈরি, রুটিও সুগার দিয়ে তৈরি, চিনিও তাই। চিনি ডাইরেক্ট সুগার, মানে বানায় সুগার, তোমার হাতে সুগারই দেওয়া হচ্ছে, তুমি সুগারই হচ্ছে। আর রুটি হচ্ছে কি পরবর্তীকালে সুগারে কনভার্ট হবে। ঠিক আছে, সো এটা কার্বোহাইড্রেট
শর্করা ভেঙে কীতে পরিণত হচ্ছে, সিম্পল সুগারে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে কার্বোহাইড্রেট থেকে সুগারে কনভার্ট হলো, কার্বোহাইড্রেট কিন্তু জটিল, সেটা ভেঙে ক্ষুদ্র অণুতে কনভার্ট হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের সুগার বা সরল অণুতে কনভার্ট হচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলি মেটাবলিজম, আর একটু ভালো করে বলে তাকে বলা হয় ক্যাটাবলিজম। ঠিক আছে, আর মেটাবলিজমের ফলেই কিন্তু আমরা খাদ্যকে হাঁটতে পারি, ঘুমোতে পারি, কথা বলতে পারি, ফাইট করতে পারি, মারামারি করতে পারি, এসব করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপার, অ্যান্সার হবে তোমাদের মেটাবলিজম। পরেরটা চলো। এই প্রশ্নটা যদি আমি ধরে নিই এনসিইআরটি থেকে এসছে, তাহলে এনসিইআরটির এমন একটা পার্ট থেকে এসছে যেটা সিলেবাসের বাইরে, মানে এনসিইআরটি সিলেবাস থেকে সেই পার্টটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, খাদ্যের প্রক্রিয়াকরণ বলে একটা পার্ট আছে, সেখান থেকে তোমাদের এই প্রশ্নটা এসছে, কৃষিতে কীটনাশক ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী। এইটা আমি তোমাদের ফ্রিতে করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এই যে তোমাদের চ্যাপ্টারটা আছে, এটা আমি তোমাদের ফ্রিতে কনভার্ট করিয়ে দেবো। ঠিক আছে, তো কৃষিতে আরেকটা কথা বলি, যা যা কোশ্চেন্স এসছে তোমরা পিওরলি দেখতে পাচ্ছ, টোটালি আমি তোমাদের পেডে যে ব্যাচ করেছি তাতে যে এক্সট্রা দিই, যেমন এপিডি ডাইমিজ ইত্যাদি যে ব্যাপার, সেখান থেকেও কিন্তু কোশ্চেন্স আসছে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ পুরো যে পেড আমি করেছি ওটাকে ভালো করে করো। এই মুহূর্তে জাস্ট রিভিশন দাও, মক টেস্ট দিয়ে নিজের কনফিডেন্স কমিও না। মক টেস্ট কোথায় দেবে, রিজনিংয়ে যদি কোনো মক টেস্ট থাকে দাও, ম্যাথে যদি কোনো মক টেস্ট থাকে দাও, কিন্তু সায়েন্সে আর তোমাদের সিএতে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে আমি বলবো তোমরা রিভিশনটাকেই মেন ফ্যাক্ট করে ফেলো। ঠিক আছে, কারণ রিজনিংকে কমালে চলবে না, দুদিনও যদি তুমি রিজনিং গ্যাপ দাও তাহলে কী হবে, তোমার স্পিড কমে যাবে। রিজনিংয়ের স্পিডটাই হচ্ছে মেন ফ্যাক্টর। ঠিক আছে, তো কী বলছি, কীটনাশক কেন ব্যবহার করে, কীটকে নাশ করতে, সোজা কথা বলতে অ্যান্সার এইটা হবে। এগুলো খুব টাফ নয়, নর্মাল তোমার যদি ব্রেন ফাংশন ঠিক থাকে এবং তুমি যদি মানে নর্মাল যদি বাস্তব সম্পর্কে তোমার জ্ঞান থাকে, তো তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবে। খুব টাফ নয় খাদ্য প্রক্রিয়াকরণ চ্যাপ্টার, একদম ইজি চ্যাপ্টার, 10-15 মিনিটে তুলে দেওয়া যায়। ঠিক আছে, দেখছি আমি এটা করিয়ে দেবো। তো এইটা তোমাদের অ্যান্সার হবে। পরেরটা চলো। পরের প্রশ্ন, গলগি উপকরণ বা গলগি অ্যাপারেটাস ইজ আ পার্ট অফ হুইচ ফলোইং। অ্যাকচুয়ালি গলগি অ্যাপারেটাস কারোর পার্টই নয়, গলগি আলাদা, ব্যাপারটা আলাদা। অন্য যে ব্যাপারটার সঙ্গে বলেছে এ আর বিকে একসঙ্গে জুড়ে দেওয়া মানে এ আর বি সেম নয়, এ আলাদা বি আলাদা, দুটো একসাথে জুড়ে অবস্থান করছে। রেল এই টাইপের কোশ্চেন দিয়ে, যেটা কনফিউজিং বায়োলজি স্টুডেন্টের জন্য, কারণ তারা ঠিকঠাক পড়েছে আর রেল প্রশ্ন দিচ্ছে ভুল। যদি এটা এক্স্যাক্টলি প্রশ্ন দেওয়া হয়ে থাকে তো এটা এক্সপেক্টেড কোশ্চেন তাকে আমি করাচ্ছি তোমাদের, এবং স্টার মার্কসও দিচ্ছি। তো অ্যান্সার কী হবে তোমাদের, অ্যান্সার হবে তোমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে তোমাদের এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, রেটিকুলাম, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাড থাকে। ঠিক আছে, গোলগিকে কেন হয়, কারণ গোলগি থেকে যে বস্তুগুলো বেরোয় সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে পাস করে, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেটা বেরোয় সেটা গোলগি দিয়ে পাস করে। চলো কী লেখা আছে আমরা একটু দেখে নেবো এনসিইআরটিতে। এই অংশটাকে দেখো, বলছে ক্যামেল্লো গলগি, উনি প্রথম গলগির বর্ণনা দেন। তিনি বলেন যে গলগি বস্তু হলো কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি গঠনতন্ত্র, যেখানে থলিগুলো প্রায় সমান্তরালভাবে তাকের ন্যায় সজ্জিত থাকে, এবং এটাকে সিস্টার্নি বলা, আমি তোমাদের বলেওছিলাম। এবং এই আবরণী পর্দাগুলো প্রায়ই এন্ডোপ্লাজমিক জালকের আবরণীর সাথে যুক্ত থাকে। প্রায়ই বলেছে, মানে সবসময় নয়, কিছু কিছু সময় যুক্ত থাকে। থাকার ফলে কী হয়, জটিল কোষীয় পর্দাতন্ত্রের উপর একটি অংশ তৈরি হয়, অর্থাৎ একটার উপর একটা তৈরি হচ্ছে, এটাই বলেছে। বাংলাগুলো অদ্ভুত। নেক্সট বলেছে এন্ডোপ্লাজমিক জালিকা কী করে, ক্লোশে যে জিনিস সংশ্লেষিত হয়, অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকায় যে সংশ্লেষ হচ্ছে সেটা গলগি কী করে, প্যাকেট করে। গলগি বডি হচ্ছে প্যাকেটিং হচ্ছে মেশিন, যা ওখান থেকে তৈরি হচ্ছে ওটাকে প্যাকেট করছে। তোমরা দেখবে বিভিন্ন কলকারখানায় একটা জায়গায় জিনিস তৈরি হয়, একটা জায়গায় সেটাকে প্যাকেটজাত করা হয়, প্যাকেটিং করা হয়। তো গলগি হচ্ছে সেই প্যাকেটিং জিনিস। ঠিক আছে, এছাড়াও গলগি কী করে, মেন যেটা কাজ করে, খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। সংশ্লেষিত বস্তু কতটা হবে এবং কতটা প্যাকেটের মধ্যে ঢুকবে সেটা স্থির করে গলগি বস্তু। মানে তুমি ধরো 2 টন দই তৈরি করেছো, তো 2 টন দই তো কাউকে দিয়ে দেবে না, যেরকম তোমাদের আমুলের দই, এর দই, ওর দই পাওয়া যায়। ঠিক আছে, তো 2 টন দই নিলে তুমি দিয়ে দেবে না, তুমি কী করবে, 2 টন দইটাকে 10 গ্রাম 1 কেজির প্যাকেট তৈরি করবে, 500 প্যাকেট তৈরি করবে, করে বিক্রি করবে। তো কতটা তৈরি হচ্ছে পরিমার্জন করে তার প্যাকেটজাত করে, এটা কে করছে, গলগি করছে। ঠিক আছে, এবং থলের মধ্যে আবদ্ধ করা। এছাড়াও গলগিতে কিন্তু সরল শর্করা জটিল শর্করাতে ভেঙে যেতে পারে, সরল শর্করা জটিল শর্করা তৈরি হতে পারে, অর্থাৎ উল্টো। কিন্তু আমি যেটা ক্যাটাবলিজম বলেছিলাম সেটা কি জটিল ভেঙে সরল, এটা সরল ভেঙে জটিলতে কনভার্ট হতে পারে গলগিতে। ঠিক আছে, এবং গলগিতে কিন্তু লাইসোজোম সংশ্লেষও কিন্তু গলগি বডিতে হতে পারে। ঠিক আছে, গলগির কাজগুলো ইম্পর্টেন্ট, পরবর্তীকালে পড়তে পারে। চলো নেক্সট পরেরটাতে। ধ্বনির প্রতিধ্বনি কোথায় ব্যবহার হয়, অর্থাৎ রিফ্লেকশন অফ সাউন্ড। দেখো যদি কোশ্চেন এইভাবে আসে তাহলে তোমরা অ্যান্সার কী দেবে সেটা দেখে নাও পরবর্তীকালে। এক্সপেক্টেড কোশ্চেন স্টার মার্কা। তো রিফ্লেকশন অফ সাউন্ড কোথায় দেখা যায়, দেখো আমরা যখনই দেখো এখানে বলেছে টেথোস্কোপ আর মেগাফোন দুটোই কিন্তু এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, যদি রিভারবারেশন শব্দটা উল্লেখ থাকে ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো যে এই কোশ্চেন্সটা ভুল হচ্ছে। রিভারবারেশন ক্যান নট বি দ্য অ্যান্সার, এখানে হওয়া উচিত, পয়েন্ট টু বি নোটেড,
রিভারবারেশন কী জানো তো? রিভারবারেশন হচ্ছে, দেখো রিভারবারেশন কি, ট্রাম্পেট লাইক ইনস্ট্রুমেন্ট। দেখো রিভারবারেশন হচ্ছে যখন কোনো আওয়াজ তুমি করছো, প্রতিধ্বনি আসছে, প্রতিধ্বনি আসার পর একটা ঝনঝনানি অনুভূতি থাকে, ওইটাকে আমরা রিভারবারেশন বলি। অ্যান্সার হওয়া উচিত এখানে মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল, পয়েন্ট টু বি নোটেড, মাল্টিপল রিফ্লেকশন, মাল্টিপল রিফ্লেকশন। তোমাদের বাংলা যা দিয়েছে সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত মাল্টিপল রিফ্লেকশন, মানে বারবার প্রতিফলন। বারবার প্রতিফলন কিন্তু রিভারবারেশন নয়, ঠিক আছে, বারবার প্রতিফলন কিন্তু রিভারবারেশন নয়, বোথ আর ডেফিনেটলি আলাদা, ঠিক আছে। অনেকে এটাকে ওইটা বলেই ধরে নেয়, ওটা নয় কিন্তু, এটা দুটোতেই কাজে লাগে, এই স্টেথোস্কোপ এবং মেগাফোন দুটোতেই কাজে লাগে। আমি একটু তোমাদের চিত্র দিচ্ছি, দেখে নাও। দেখো দুটো চিত্র আমি এনেছি, এখানে লেখা হয়েছে পরিষ্কারভাবে, এটা হচ্ছে তোমাদের মেগাফোন, আর এখানে দেখতে পাচ্ছ ডাক্তারের হাতে স্টেথোস্কোপ ব্যবহার করা হচ্ছে। স্টেথোস্কোপ বেসিক্যালি কী হয়, ধরো এইটা তোমাদের স্টেথোস্কোপের পাইপ লাইন, ঠিক আছে, এই স্টেথোস্কোপে যে পাইপটা দেখছো, এই পাইপ লাইনটা হচ্ছে এইটা, এটা বড় করে আঁকলাম। এর ভেতরে তোমাদের যেটা ঘটে সেটা হচ্ছে শব্দ উৎপন্ন হলো, শব্দ উৎপন্ন হয়ে গিয়ে এর গায়ে গিয়ে ঠোকা মারে, তখন এই শব্দ গিয়ে আবার এখানে গিয়ে রিফ্লেক্ট হয়, আবার এখানে গিয়ে রিফ্লেক্ট হয়, আবার তারপরে এখানে গিয়ে রিফ্লেক্ট হয়, এইভাবে এই রিফ্লেকশনের কাজটা চলতে থাকে এবং এরকম করতে 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 কানে গিয়ে পৌঁছে। এটাকে বলা হয় মাল্টিপল রিফ্লেকশন, বাট এর রিভারবারেশন নয়, ঠিক আছে। রিভারবারেশন কি, তুমি যখন তোমার কোনো ঘরে তুমি ঢুকবে, ঘরে ঢোকার পর যখন হ্যালো হাই বলে জোরে নাম করবে, মানে ধরো নতুন কোনো ঘর তৈরি হচ্ছে, কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, তার মধ্যে গিয়ে ঢুকে যখন জোরে চিৎকার করবে, তখন দেখবে তুমি ইকো তো প্রথম এলো, ইকো আসার পরে দেখবে হাই 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 হাই, যেরকম সেই তোমাদের আগেকার দিনে হিন্দি সিনেমাতে ঢিসুম করার পর ঢিসুম 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 ঢিসুম, এই যে আওয়াজটা আসতো না, এই আওয়াজটা দেখবে আস্তে আস্তে কমছে, এই আওয়াজটাকে রিভারবেশন বলা হয়। এটা কিন্তু ইকো নয়, মানে সরি, এটা কিন্তু রিফ্লেকশন নয়, এটা কিন্তু কী নয়, এটা কিন্তু রিফ্লেকশন নয়, রিফ্লেকশন একবার এলো কানে চলে আসবে। ক্লিয়ার, আশা করি বোঝাতে পারছি আমি। তো এই বোথ, এই দুটো দিয়েই কিন্তু তোমাদের হয়, এটা তোমাদের হয়। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছন দিকে হেলে যায়, এটা কোন সূত্র এক্সাম্পল? দেখো আমরা নিউটনের যে ফার্স্ট ল, সেই ল অনুযায়ী কী জানি, কোনো বস্তু যেটা ধরো কী আছে, যেটা ধরো তোমাদের চলন্ত অবস্থায় আছে, ঠিক আছে, সেডান, মার্সিডিজ, জি ক্লাস, যাই হোক, তো কোনো বস্তু, কোনো গাড়ি ধরো কী আছে, কোনো গাড়ি ধরো চলমান অবস্থায় আছে, কোনো গাড়ি কী আছে ধরো চলমান অবস্থায় আছে, ঠিক আছে, এই গাড়িটা চলমান অবস্থায় আছে, তো এ চলতেই থাকবে, ঠিক আছে, থামার চেষ্টা করবেই না যদি তুমি বল প্রয়োগ না করো, উল্টো বল প্রয়োগ না করলে থামবে না, এটাকে আমরা কী বলি, আমরা বলি গতিজাড্য, ঠিক আছে। আর কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, ধরো একটা টেবিলের ওপরে তুমি একটা বইকে রেখেছো, ধরো টেবিলের উপরে কী রেখে, তুমি একটা বুকসকে রেখেছো, ঠিক আছে, একটা বুকসকে তুমি রেখে দিয়েছো এখানে, একটা বই এর টেবিলের উপর আছে, এই বইটাকে তুমি যতক্ষণ না নড়াবে ততক্ষণ কি নড়বে না? নড়বে না। এই বইটা কিন্তু ততক্ষণ পর্যন্ত নড়বে যতক্ষণ না তুমি নড়াবে। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিজাড্য। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিজাড্য। তো গতিজাড্য আর স্থিতিজাড্য এই দুটোই হচ্ছে তোমাদের কোন সূত্র থেকে পাওয়া যায়? ফার্স্ট ল থেকে পাওয়া যায়, নিউটনের প্রথম সূত্র থেকে বলা হয় ল অফ ইনার্শিয়া। এই ফার্স্ট লকে কী বলা হয়? ল অফ ইনার্শিয়া। আমি যে তোমাদের কিছুদিন আগে, এটাও স্টার মার্কের কোশ্চেন্স কিন্তু, আমি যে তোমাদের কিছুদিন আগে তোমাদের যে আমি এক্সপেক্টেড কোশ্চেন্স করিয়েছি ক্লাস 9-এর, তাতে দেখবে ল অফ ইনার্শিয়া নিয়ে প্রচুর কোশ্চেন্স ওখানে দিয়েছি আমি, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তো অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার আমাদের কী হবে? নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে। এখান থেকেই এটা পাওয়া যায়। এই গতিজাড্যকে স্থিতিজাড্যে কনভার্ট করার সময়ই এই ঘটনাটা ঘটে। পরেরটা চলো। পরের প্রশ্ন তোমাদের বলছে ক্ষরণ, অ্যাকচুয়ালি এটা ক্ষয় হওয়া উচিত, ঠিক আছে। কোরোজনকে আমরা কী বলি? ক্ষয় বলি। তো এরকম বাংলা চলে আসার সময় কোরোজন ইজ অ্যান এক্সাম্পল অফ। তো কোরোজন কী হয়? অক্সিডেশন রিয়াকশন। আমরা জানি যে যখন ধরো এখানে একটা লোহা আছে, ঠিক আছে, লোহাতে আমরা কী দেবো? ওয়াটার দেবো, আর তাকে আমরা কী করব? তাকে আমরা অক্সিডেশনের মানে অক্সিজেনের সংস্পর্শে রাখবো, ঠিক আছে। তাতে কী হবে? লোহায় মরিচা পড়ে যায়। শুধু লোহা না, কপারও ইনফ্যাক্ট কিন্তু অক্সিডেশনের সম্মুখীন হয়। তো অক্সিডেশন বা জারণ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, যে জারণ বা অক্সিডেশন ঘটে এবং এখানে কী হয়? লোহার অক্সাইড তৈরি হয় বা কপারের অক্সাইড তৈরি হয়। এই ধরনের অক্সাইড তৈরির ফলেই এই মরিচাটা তৈরি হয় বা লোহার ক্ষয় হয়। অক্সাইড তৈরি হচ্ছে, লোহা ক্ষয়ছে, এটাকে আমরা কী বলি? এটা আমরা বলি অক্সিডেশন রিয়াকশন। এটা তোমাদের মেটাল নন মেটালে যে তোমাদের আছে কোরোশন অফ মেটাল, সেখানে এই পার্টটা আছে। পরের প্রশ্ন দেখো, বলে যে সমান প্রতিরোধ আর এর 10টি রোধকে শ্রেণীতে যুক্ত করলে মোট প্রতিরোধ কত হবে? দেখো এখানে বলেছে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তো অ্যান্সার কী হবে আমাদের? 10R হবে। 10টা আরকে যুক্ত করছো তো 10 × R হবে, 10R হবে। কিন্তু যদি বলতে এটাকে আমরা সিরিজে কনভার্ট করছি, সিরিজে যোগ করছি, তাহলে কী হবে? তাহলে তোমাদের হবে যেটা, সেটা হচ্ছে যে 10/R হবে। কী হবে তোমাদের?
10 বাই কী হবে তোমাদের আর হবে। বোঝাতে পারলাম কেন? কারণ দেখো 1/r প্লাস 1/r প্লাস 1/r এইভাবে, সরি 10/r না, r/10, রিয়েলি সরি, 10/r না, r/10 হবে, r/10 হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের 10 বার যাবে। তার মানে আমাদের ওপরে কী হবে, 10/r হবে, এটা আমাদের হবে। ঠিক আছে, এইটা আমাদের হবে। এবার এটাকে আমরা লাস্টে কী করে উল্টে দিই, সো এটা হবে তোমাদের r/10। এই জন্য আমি বললাম এটা r/10 হবে। এটা মনে যে পরিমাণ রোধ বলবে তার তলায় যতগুলো বলবে সেই সংখ্যাটাকে বসাতে হবে। ঠিক আছে, সরি সিরিজ নয়, প্যারালাল। সিরিজ তো উপরে বলে দিয়েছে, প্যারালাল হলে আমরা এটা করব, প্যারালাল। ঠিক আছে, প্যারালাল, PARALL, PARALL। ওকে, সবই স্টার। যদি কোনো স্টার আমি না দিই তাহলে ওটা ঠিক নয়। এখানে সবকটাই স্টার মার্কা কোশ্চেন্স। কেন স্টার বলছি বুঝতে পারছো আশা করি। দেখো এত আলোর চ্যাপ্টার থেকে কোশ্চেন্স করে যে কোশ্চেন্স দেখো আমাদের ইম্পর্টেন্ট, দেখো স্টার মার্কা কোশ্চেন্স দিতে হচ্ছে। দেখো বলেছে যে অবতল দর্পণে বস্তু ও প্রতিবিম্ব কবে সমান হয়? কবে? 1960 সালে সমান হয়েছিল। তো অ্যাকচুয়ালি প্রশ্ন উচিত কোথায় রাখলে সমান হয়। ঠিক আছে, তো কোথায় রাখলে। ঠিক আছে, সায়েন্স অনেকের কাছে কঠিন লাগে, বাট বিলিভ মি, সায়েন্স যদি ঠিক করে পড়তে পারো, যেখান থেকে তোমার মন চায়, কিন্তু একটু মন দিয়ে পড়তে হবে, একটু প্রাণ দিয়ে পড়তে হবে। মন আর প্রাণ দিয়ে সায়েন্সকে একটু প্রেমিকার মতো ভালোবাসতে হবে, বা প্রেমিকের মতো। দেখবে সায়েন্স ইজ ভেরি ইজি, ইভেন মাচ মোর ইজিয়ার দ্যান আন্ডারস্ট্যান্ডিং আ লাভার অর আ বিলাভড। ঠিক আছে, তোমার কন্যা, সন্তান, পুত্র, মা বাবা, যে কোনো মানুষকে বোঝার থেকে সায়েন্স ইজ ভেরি ইজি। মানুষকে বোঝা ভীষণ কমপ্লেক্স। তো বলেছে যে ইন কনকেভ মিরর, দ্যাট মিনস অবতল দর্পণ, হুইচ হোয়েন আর দ্য অবজেক্ট অ্যান্ড ইটস ইমেজ সেম সাইজ, সিতে রাখলে। যদি কোনো এখানে সি থাকে, এখানে আছে এফ, এখানে আছে পি, তিনটে বিন্দু থাকে। পি হচ্ছে আমাদের যে দর্পণ আছে তার অ্যাকচুয়াল গায়ের বিন্দু। তো আমরা যদি সি এর ওপরে কোনো বস্তুকে রাখি তাহলে আমরা কি জানি, যে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু সেটা সিতেই তৈরি হবে, এবং সেটা কী হবে, সমান আকারের হবে। তো সৎ প্রতিবিম্ব ডেফিনেটলি হবে, কিন্তু সেটা, এবং উল্টো ডেফিনেটলি হবে সেটা, কিন্তু সেটা কেমন হবে, সমান আকারের হবে। এটুকু একদম 100% শিওর। তো এটাই অ্যান্সার হবে আমাদের। এখানে এখন অপশান খোঁজো। হোয়েন দ্য অবজেক্ট ইজ নো, হোয়েন দ্য অবজেক্ট ইজ বিটুইন পোল অ্যান্ড ফোকাস নো, হোয়েন দ্য অবজেক্ট ইজ সেন্টার অফ কার্ভেচার ইয়েস, দিস উইল কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। ইন্টারেস্টিং প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ লিভিং অর্গানিজম? লিভিং অর্গানিজমের পার্ট নয় কোনটা? দেখো শ্বসন, উৎসর্জন, রেসপিরেটরি সিস্টেম, মানে বুঝতেই পারছো শ্বসন। ঠিক আছে, অর্থাৎ কি, গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি, এটাকে আমরা শ্বসন বলি। এটা তো আমাদের দেহ হয়, আমার দেহ হচ্ছে ইনফ্যাক্ট। ঠিক আছে, গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ঠিক আছে, তো হয়। নেক্সট হচ্ছে এক্সক্রিয়েটন, ডেফিনেটলি সকালবেলা প্রাতকৃত্য। ঠিক আছে, সেটা ডেফিনেটলি। নেক্সট হচ্ছে হ্যাঁ রিপ্রোডাকশান, জীবের। অধিবিষ না, ভাইরাস ইজ নট এ পার্ট অফ লিভিং অর্গানিজম। যদি লিভিং অর্গানিজম দিয়ে প্রশ্ন আসে তাহলে বুঝতে হবে কিন্তু এটা তোমাদের, যদিও ভাইরাস চ্যাপ্টারটা কোষের অধ্যায়ে সামান্য পরিমাণ আছে, তবে ভাইরাস যদি দেওয়া থাকে, খুব সামান্য মনে হয় আছে, যদি ভাইরাস যদি দেওয়া থাকে তাহলে কিন্তু বুঝতে হবে তোমাদের যে হোয়াইটেকার ওই পার্টটা থেকে একটু আধটু খুব মানে নখ কাটার মতো করে প্রশ্ন একটুখানি টাচ করে দেওয়া হচ্ছে, এছাড়া কিছু না। এগুলো নিয়ে ঘাবড়ানো কিছু, তার মানে পুরো পড়তে হবে না। এখন আমাদের এই সেকেন্ড ফেজ না শুরু হওয়া অবধি আমরা কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স ডেফিনেটলি দেখতে পাচ্ছ। তো অধিবিষ বা ভাইরাস উইল বি দ্য অ্যান্সার। অধিবিষ বা ভাইরাস কিন্তু তোমাদের এই ফরম্যাটের মধ্যে আসে না। অধিবিষকে না জীব না জড়ো বলা হয়, একদম ডিফারেন্স, একদম ডিফারেন্ট। ঠিক আছে, না জীব না জড়। ভাইরাস আছে আর একটা আছে ভিরিয়ল। ঠিক আছে, তো এই দুটো নিয়ে আমি তোমাদের চেষ্টা করছি আজকে, তোমাদের একটু চ্যাপ্টার ওয়াইজ করাবো, সেখানে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো সি আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, পরিপথ চিত্রে যে টেড়ে মেড়ে লাইন দেখা যায়, টেড়ে মেড়ে যে লাইন দেখা যায় জিগ লাইন, সেটাকে কী বলে? দেখো আমরা যখন এই রোদ আঁকি তখন দেখবে আমরা রোদকে এরকমভাবে আঁকি। ঠিক আছে, এটা গেল, ধরো এটা 10 ওহম হলো। ঠিক আছে, তার পরের সঙ্গে যে যুক্ত আছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটাকে ধরো তোমাদের 6 ওহম হলো। ঠিক আছে, তার পরের সঙ্গে ধরো 8টা যুক্ত আছে, এটা খানিকটা টানলাম, টানার পরে এরকমভাবে গেলাম, এবং এটাকে আমরা কী বলি, এটাকে ধরো আমরা 4 ওহম হলো। ঠিক আছে, ইত্যাদি ব্যাপার আমরা করি। ঠিক আছে, এই যে লাইন আছে, ঠিক আছে, এই যে লাইন আছে, এই যে লাইন, ওকে, এই যে লাইন আছে, এই যে লাইন, এই যে টেড়ে মেড়ে মানে এই জিগজ্যাক লাইনগুলোকে বলতে চাইছি। এই যে জিগজ্যাক লাইন, বোঝাতে পারছি আমি? ইয়েস নো বলো। এই যে জিগজ্যাক লাইন আছে না, এই জিগজ্যাক লাইনগুলোকে ওরা টেড়ে মেড়ে লাইন বলছে। এই টেড়ে মেড়ে লাইন বলতে কী বোঝানো হয়েছে? ডেফিনেটলি রোধকে বোঝানো হয়, রেজিস্ট্যান্সকে বোঝানো হয়। তো কারেক্ট অ্যান্সার হবে দিস,
ঠিক আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে, দাঁড়াও 1 মিনিট, ইলেকট্রিক রেজিস্ট্যান্স এই যে দিস অপশন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই ইম্পর্ট্যান্ট। ধরো তোমাদের এরকম টেড়ে মেড়ে লাইনই দিল, আচ্ছা একটু ভালো করে আঁকি কেমন, ধরো তোমাদের এরকম টেড়ে মেড়ে লাইনই দিল, দেওয়ার পর ধরো এখানে একটা টিক এরকম দিয়ে দিল, বা ধরো এরকম করলো, এরকম টেড়ে মেড়ে লাইনই দিল, ঠিক আছে, দেওয়ার পর কী করলো তোমাদের এরকম একটা টিক মেরে দিল এরকম ওপরে, এরকম টিক, কেমন টিক, এরকম এদিকে আসবে আর এই নিচের দিকে যাবে। এই দুটো একই জিনিসকে বোঝায়, কাকে বোঝায়, এই দুটো তোমাদের বোঝায় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে, বা আমরা যাকে বলি রিওস্ট্যাট। কি বলি আমরা, রিওস্ট্যাট। তো এইটা আমাদের এখানে মনে রাখবে, এরকম দেওয়ার পর যদি এরকম লাইন টেনে দেয় তাহলে বুঝবে এটা রিওস্ট্যাটের হয়, ঠিক আছে। আবার ধরো এরকম দিল, যেহেতু পড়ছে বলে দিই, ধরো একটা দিল তোমাদের, ধরো এরকম দিল সুইচ, ঠিক আছে, এটা ওপেন না ক্লোজ, দেখো দুটো হয়, একটা হয় তোমাদের মনে রাখবে এটা হচ্ছে তোমাদের ওপেন সুইচ, মানে সার্কিট এখানে কি আছে, বন্ধ নেই, এটা হচ্ছে ওপেন বলা, এটাকে ওপেন মানে কি সুইচ অফ আছে এখানে, এখানে ওপেন মানে কি অফ, কারণ এই সুইচ যখন লাগবে তবেই তো বিদ্যুৎ প্রবাহিত, ধরো এই দিকে কোনো বিদ্যুৎ যাচ্ছে, সে এখানে গিয়ে থেমে যাবে, এই লাইনে পরের লাইনের উপর যেতে পারবে না, তার মানে ওপেন সার্কিট এটা, অর্থাৎ অফ সার্কিট। আর এটাকে বলা হয় ক্লোজ সার্কিট, মানে এটা কিন্তু অন সার্কিট, ঠিক আছে। সুইচ বন্ধ নয়, কিন্তু বন্ধ জিনিসটা আলাদা, এখানে সার্কিট ক্লোজ না সার্কিট ওপেন বলা হচ্ছে, এই পার্টটাকে মাথা রাখবে। এগুলো ছোটোখাটো তোমাদের দেওয়া হয়। আর তোমরা এটা জানো যে আগেরবার তোমাদের কোশ্চেন এসেছিলো যে পজিটিভ বলতে আমরা কিন্তু বুঝি বড় যেটা লাইন তাকে পজিটিভ বুঝি, ছোটোটাকে কিন্তু নেগেটিভ ধরা হয়, এটা মনে রাখবে। এটা দিয়েও কিন্তু রেল 2018-19 প্রশ্ন দিয়েছিল যে এই যে ডায়াগ্রামে বড় পার্টটাকে নেগেটিভ ধরবো না ছোটো পার্টটাকে নেগেটিভ ধরবো। তো মনে রাখবে এটা ব্যাটারির চিত্র, এটা সবাই জানি যে এটা ব্যাটারির চিত্র। সেল একে দুটো পার্টে ভাবে বলা হয়, একটা তো সেলও বলা হয়, দুই হচ্ছে ব্যাটারি বলা হয়, ঠিক আছে। তো দুটোই তোমরা মনে রাখো, ছোটোটা কিন্তু নেগেটিভ, বড়োটা কিন্তু পজিটিভ, মনে রাখো, ইজি। বাট পরে বোঝাতে পারলাম, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, অধাতুর বৈশিষ্ট্য কোনটা? দেখো মেটাল নন মেটাল থেকে তোমাদের যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, আমি এটাও স্টার মেরে দিচ্ছি, মানে এখান থেকে সব প্রশ্নই স্টার মারা। তো মেটাল নন মেটাল থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে এগুলো তোমাদের কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু তোমাদের যে এই যে তোমাদের যে প্রতিধ্বনি এগুলো নিয়ে কোশ্চেন আছে, তোমাদের দেখবে সাউন্ডে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভাগ করে করানো আছে। একটা ভিডিওর মধ্যে আমি একটাকে গোলাইনি, কিন্তু জাস্ট রিডিং মেরে চলে যায়নি, কিন্তু প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করেছি, ঠিক আছে। তো 9 ইম্পর্টেন্ট বলে আলোচনা করেছি নির্ঘাত। হুইচ অফ দ্য ফলোয়িং শোজ আ প্রপার্টি অফ নন মেটাল? বিদ্যুতের ভালো চলক, দেখো অধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, একমাত্র কার্বনের একটাই রূপরেট আছে, যেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটই একমাত্র তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। কার্বনের এই রূপভেদটাই তড়িৎ বলে কার্বন তড়িৎ পরিবহন করে, ইয়েস করে, ইন দ্য ফর্ম অফ গ্রাফাইট। তাছাড়া কিন্তু অন্য কোনো ফর্মে, যেমন হিরেও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। নেক্সট হচ্ছে ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল, আঘাতবর্ধ এবং তন্ন। ম্যালিয়েবল মানে কি? ম্যালিয়েবল মানে হচ্ছে যখন কোনো, ধরো এখানে একটা মেটাল এরকম পড়ে আছে, সেই মেটালকে তুমি যদি বারবার হাতুড়ি দিয়ে মারো সেটা আস্তে আস্তে শিটে কনভার্ট হয়ে যাবে, কিন্তু সেটা মেটালে হয়, এখানে তো নন মেটাল বলেছে, ঠিক আছে। ডাকটাইল শব্দের অর্থ কি? তুমি যত টানবে সেটা আস্তে আস্তে কী হবে, দীর্ঘ হতে থাকবে, দ্রুত ছিঁড়ে যাবে না, সেটা মেটালে হয়, ঠিক আছে। দুটোই কী হয়, দুটো মেটালে হয়, কিন্তু এখানে নন মেটালে বলেছে, নন মেটালে কিন্তু এটা হয় না। নন মেটালে কী হয়, যখনই তুমি হাতুড়ি দিয়ে মারবে সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয় না, এটা কিন্তু আঘাতবর্ধ নয়, আঘাত সহ্যই করতে পারে না। নেক্সট হচ্ছে চমকহীন, দেখো নন লাস্ট্রাস, মনে রাখবে যে অধাতুগুলো 90% অধাতু চমকহীন হয়, যদিও আয়োডিনের চমক আছে, কিন্তু এটা ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন, আয়োডিনে কিন্তু চমক আছে, ব্যতিক্রম হচ্ছে আয়োডিনে কিন্তু চমক থাকে। কিন্তু তুমি যদি বলো যে নর্মাল আমরা দেখি, তাহলে নর্মাল অধাতুগুলো কিন্তু চমকহীন হয়, ধাতু হয় না। আমরা জানি যে এরা সোনোরাস হয় না, দেখো তুমি যখন কোনো বাসন বা কোনো কিছুকে আওয়াজ করবে না, টং করে আওয়াজ হয়, সেটা ধাতু বলে আওয়াজ হয়, কিন্তু অধাতুর কিন্তু এরকম কোনো সোনোরাস সিচুয়েশন থাকে না। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? চমকহীন, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। খুব ইজি কোশ্চেন্স। কী বলেছে দেখো পরের প্রশ্ন তোমাদের বলছে যে তরল সম্পর্কে কোনটা সত্যি। দেখো এই পার্টটা নিয়ে কিন্তু আমরা তোমাদের আগের দিনও কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন্স করেছিলাম, আর স্টার কেন মারতে হচ্ছে বুঝতেই পারছো। তো কী বলেছে দেখো মনে রাখবে, কঠিন, আমি বলে দিই, ঠিক আছে, তরল অ্যান্ড গ্যাস, ওকে। দেখো কঠিনের মনে রাখবে আকারও আছে নির্দিষ্ট, আয়তনও আছে, ঠিক আছে। এর কিন্তু বোথ আছে, দুটোই আছে।
তরলে কি আছে? তরলের কিন্তু নির্দিষ্ট আকার নেই, আয়তন আছে। তরলে কিন্তু আয়তন আছে। গ্যাসের কিন্তু আকারও নির্দিষ্ট নেই, আয়তনও নেই। ঠিক আছে, আয়তনও কিন্তু নেই। বোঝাতে পারলাম তো? কী হবে? কঠিন তরল সম্পর্কে কোনটা সত্যি? আকার নেই কিন্তু আয়তন আছে। ঠিক আছে, আকার নির্দিষ্ট না আয়তন নন, এটা না আকার হবে না আয়তন হবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম একটু মিস্টেক হয়ে যায়, তোমরা ইংলিশ পড়লে বেটার জানতে পারবে। তো দেখতে পাচ্ছ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর যদি বলে কোনটায় সব থেকে অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি থাকে, সেটা হচ্ছে কঠিনে। কঠিনে অণুগুলো এরকম থাকে, তরল অণুগুলো একটু দূরে থাকে, আর গ্যাসের অণুগুলো একদম দূরে থাকে, বিশাল বিশাল দূরে থাকে, ডিস্ট্যান্স প্রচণ্ড দূরে দূরে থাকে। ঠিক আছে, চল পরেরটাতে। প্রশ্ন বলেছে, দেখো স্টার মারা প্রশ্ন, নিউরনের শেষ প্রান্তে অবস্থিত অঞ্চলকে কি বলা হয়? সাইন্যাপটিক নোব বলা হয়। ঠিক আছে, নিউরনের এইটা এখান থেকে নিউরন শুরু হচ্ছে, হয়ে অ্যাকশন যাচ্ছে, এবং অ্যাকশনের শেষে গিয়ে আমরা দেখতে পাই এরকম অংশ থাকে। এই অংশটায় কেমিক্যাল রিলিজড হয়, এবং এই পুরো এই যে অংশটা, এই পার্টটাকে কি বলি আমরা? এই পার্টটাকে আমরা বলি অ্যাকশন টার্মিনাল বা সাইন্যাপটিক নব। কোষদেহ কোনটা? কোষদেহ হচ্ছে এইটা, দিস ইজ দ্য কোষদেহ। ঠিক আছে, এটাকে সাইটন বা পেরিকারিয়নও বলা হয়। কোষদেহকে কি বলা হয়? সাইটন বা পেরিকারিয়ন। ঠিক আছে, পেরিকারিয়ন এটা বলা, এটা হচ্ছে কোষদেহ। আর এই যে দেখতে পাচ্ছ অংশগুলো রয়েছে, এটাকে কি বলি আমরা? ডেনড্রন বা ডেনড্রাইট বলি। ঠিক আছে, এই যে একে কি বলি? ডেনড্রন বা ডেনড্রাইট। এটা হচ্ছে আমাদের স্নায়ুকোষের গঠন। তো অ্যান্সার আমাদের কী হবে? অ্যাকশন টার্মিনাল বা সাইন্যাপটিক নব। এই কথাটাও মাথায় রেখো, এটাও কিন্তু দিয়ে প্রশ্ন আসে। পরেরটা চলো। পরের প্রশ্ন, আজকাল জ্বালানির জন্য কোন ধরনের কার্বন যৌগ ব্যবহার করা হয়? তো নর্মালি আমরা দেখেছি, আমরা কিন্তু হাইড্রোকার্বনকেই ব্যবহার করি, অর্থাৎ জৈব যৌগকেই ব্যবহার করি। ঠিক আছে, জৈব যৌগ ইজ দ্য বেস্ট ফর ফুয়েল। যেমন তুমি যদি ন্যাচুরাল গ্যাসকে দেখো, সিএনজি, কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস। ঠিক আছে, এন ফর ন্যাচুরাল। তো তুমি যদি ন্যাচুরাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসকে দেখো, প্রাকৃতিক গ্যাসের মেন পার্ট কী? সেটা হচ্ছে মিথেন। মেন পার্ট কি? মিথেন। তার সঙ্গে কী থাকে? প্রোপেন এবং ইথেন থাকে। ঠিক আছে, প্রোপেন এবং কী থাকে? ইথেন থাকে। ওকে, এটা গেল সিএনজির পার্ট। এবার তুমি যদি নর্মালিও চিন্তা করো, তাতেও তুমি কিন্তু এরকমই পাবে। দেখো, সিএনজি হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, পেট্রোলিয়াম। ঠিক আছে, পেট্রোলিয়াম গ্যাসের কথা তুমি যদি দেখো, তুমি দেখবে পেট্রোলিয়াম গ্যাসে নর্মালি থাকে হচ্ছে বিউটেন। কি থাকে? বিউটেন থাকে। বিউটেনের সঙ্গে প্রোপেন আর ইথেন থাকে। তো প্রোপেন আর ইথেন দুটোতেই আছে, কিন্তু এটাতে মিথেন থাকে আর এটাতে কি থাকে? বিউটেন থাকে। এই দুটো মনে রাখবে, পরীক্ষার সময় পড়ে। এটা তোমাদের সোর্স অফ এনার্জি থেকে মনে হচ্ছে কোশ্চেনটা তুলেছে, বাট ওটাও সিলেবাসে নেই, ওই জন্য আমি তোমাদের এক্সট্রা দুটো ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে রাখলাম, যদি বাই চান্স পড়ে তোমরা অ্যান্সার করতে পারবে। অ্যান্সার হবে আমাদের হাইড্রোকার্বন। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন তোমাদের বলেছে যে গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজের সূত্র কী? এটা খুব ইজি প্রশ্ন, আমরা জানি C6H12O6 হয়, তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। ঠিক আছে, ওখানে দেখো আরও কোনো সূত্র থাকলে তোমাদের যে যে ক্লাস 10-এর পয়েন্ট টু বি নোটেড, ক্লাস 10 NCERT, ক্লাস 10 NCERT এর যে তোমাদের খাদ্যর যে অধ্যায় আছে, অর্থাৎ তোমাদের যে লাইফ প্রসেস যে চ্যাপ্টার আছে, তার যে ফার্স্ট পার্ট এবং শ্বসন, এই দুটো পার্টে তোমাদের কি দেখবে কিছু কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে তোমাদের বায়োলজির মধ্যেই, সেখান থেকে এই প্রশ্নটা দেওয়া আছে যে গ্লুকোজ খুব কমন একটা ইয়ে। ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে। পরেরটা চলো। পরের প্রশ্ন তোমাদের বলছে নিচের কোনটা গাছের পুষ্টির জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয়? ঠিক আছে, একে আমরা বলি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, ম্যাক্রো। দেখো, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস আমি কিন্তু আমার পেডে আমি কিন্তু ডিটেলসে পড়েছি এবং একদম সেপারেটভাবে পড়েছি। তার থেকে দেখো কোশ্চেন্স কিন্তু তোমাদের আসতে পারে। স্টার মারছি মানে বুঝতে পারছো কী বলতে চাইছি। তো ম্যাক্রো কোনগুলো? যেমন হচ্ছে N, P, K, তারপরে তোমাদের S, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার। এই কে থেকে তোমাদের আরও একটা আসে কা, আর হচ্ছে সি। কে থেকে কাসি, কা মানে ক্যালসিয়াম আর সি মানে হচ্ছে কার্বন। এছাড়া থাকে আমাদের হাইড্রোজেন আর থাকে হচ্ছে আমাদের অক্সিজেন। এগুলো হচ্ছে তোমাদের ম্যাক্রো, এগুলো ছাড়া গাছ কাজই করতে পারে না। আর কিছু আছে যেগুলো হচ্ছে মাইক্রো, মানে সেগুলো কম পরিমাণে লাগে, এগুলো হচ্ছে বেশি পরিমাণ লাগে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কম পরিমাণে লাগে। সেগুলো কি কি? যেমন তোমাদের জিঙ্ক,
ঠিক আছে, যেমন তোমাদের লোহা আয়রন এখানে দেওয়াও আছে, যেমন তোমাদের কপার, যেমন তোমাদের ম্যালবোর্ডিনাম, ঠিক আছে, যেমন তোমাদের বোরন, ঠিক আছে, যেমন তোমাদের বোরন, যেমন তোমাদের আমি ভুলে যাচ্ছি, যেমন তোমাদের ফসফরাস তো হয়ে গেছে, সালফার, ফসফরাস, বোরন, এগুলি আছে মেনলি এই কটা, ঠিক আছে। এগুলো তোমাদের কী হয় কম পরিমাণে, কোবাল্ট আছে, ঠিক আছে, যেমন তোমাদের কী আছে কোবাল্ট আছে, এটা কপার বলেছিলাম, ঠিক আছে, সিইউ লিখে দিচ্ছি, কোবাল্টে তোমরা ভুল করবে। যেমন তোমাদের কোবাল্ট আছে, কোবাল্ট, বিএলটি, কোবাল্ট। যেমন তোমাদের আছে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, এনএ। পটাশিয়াম কিন্তু মেন জিনিস, সোডিয়াম কিন্তু মেন নয়, সোডিয়াম হচ্ছে ম্যাক্রোর মধ্যে পড়ে। এগুলো হচ্ছে তোমাদের, এগুলো কটা নাম মনে রাখলেই হবে। এটাকে তোমরা নর্মালি বলবে এনপিকে, কে এর মধ্যে কে আছে মানে পটাশিয়াম আছে, তার সঙ্গে ক্যালসিয়াম আর কার্বন ঢুকে যাচ্ছে, সালফার, হাইড্রোজেন আর অক্সিজেন। তো অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের কী হবে, এখানে বলেছে কোনটা, তো আনসার ফসফরাসই হবে, কারণ লার্জ পরিমাণ লাগছে কি ফসফরাস লাগছে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন্স ছিল টোটাল, ঠিক আছে। আমার মনে হচ্ছে 30 বেশি কোশ্চেন্স হয়ে গেছে। জেনুইন কোশ্চেন্স, অথেন্টিক কোশ্চেন্স তোমাদের জন্য নিয়ে আসার জন্য একটু টাইম দরকার হয়, ঠিক আছে। অ্যাকচুয়াল ঠিকঠাকভাবে যে অপশানগুলো সেগুলো সাজিয়ে একটু টাইম দরকার, টাইম দিলে আমি ঠিকঠাক কোশ্চেন্স তোমাদের জন্য আনতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আর এর পিডিএফ আমি টেলিগ্রামে দেবো, আমার পেড গ্রুপগুলোতে দেবো, এছাড়াও আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, সেখানে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিই। টেলিগ্রামের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, সব টেলিগ্রাম লিঙ্ক ওখানে দেওয়া আছে, আর তোমাদের দেওয়া আছে। আরেকটা জিনিস, আমাদের অ্যাপে কিন্তু মক টেস্ট চলছে, তোমরা চাইলে অ্যাপের যে মক টেস্ট আছে সেই অ্যাপের মক টেস্ট কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো, ঠিক আছে। 69 রুপিস দিয়ে কিনে তোমরা কিন্তু অ্যাপে মক টেস্ট, যারা প্র্যাকটিস করছো তাদের জন্য, এখন মেন কোর্স নেওয়ার কোনো মানে হয় না, তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, মেন কোর্স চাইলে নিতে পারো, বাট আমি বলবো নিও না, কারণ এই মুহূর্তে অত ভিডিও দেখার অসুবিধা হবে, দু একটা ভিডিও দেখার পর মনে হবে যে বেশি হয়ে যাচ্ছে, তখন এমনিতে কী হবে তোমাদের কনফিডেন্স লুজ হবে। তো অ্যাপে তোমরা যেতে পারো, তার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে, 8670838797। যেহেতু কালকে আমাদের একটু অসুবিধা হয়েছিল, আমি বলেছিলাম কেন, আমার একটা ছোট্টখাটো একটা ছোটো মতো আঘাত লেগেছিল আমার, যাই হোক, তো সেই কারণে একটু কালকে অফ গেছে, তো তবুও আমি কালকে রাত্রে এসে ক্লাস দিয়েছিলাম। তো যারা কোয়ারি করেছো একটু ধৈর্য ধরে দাও, আজকে সবার অ্যান্সার আমি দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, থ্যাংক ইউ।